টোনটা বাড়াইতে হবে। শুনতে পাচ্ছি কিন্তু কষ্ট হচ্ছে। আইডিয়া খুব ভালো, কাজের মান ভালো, আপা অনেক বেশি পরিশ্রম করতে হবে। একটা বড় সমস্যা ফিল করি আমি, যেটা হচ্ছে যে অ্যাজ এ ট্রেনার কাজ করতেছি তো আজকে প্রায় 4 বছর হয়ে গেল। তো লটস অফ স্টুডেন্টস আসেন যারা এদের ভিতরে একটা বড় অংশের টার্গেট হচ্ছে ফ্রিল্যান্সিং, বড় অংশের টার্গেট। এবং তারা কাজের মানটাকে ঠিক রাখেন, কিন্তু আসলে 1-2 কাজ করছি, কোনো প্রবলেম হয়েছে কি না সেটা স্যার আমি ক্লাস 1-2 কাজ করছি, একটু কোনো প্রবলেম হয়েছে কি না একটু দেখুন প্লিজ। ওকে, কাজটা আমাকে মেল এখানে আসে তো না, আমি সিরিয়ালে যাচ্ছি। তো একটা বড় সমস্যা যেটা হয় যে সবারই এক্সপেকটেশন থাকে যে টু বি এ গুড ফ্রিল্যান্সার, গুড ওয়ার্ক ইন দ্য আউটসোর্সিং মার্কেট প্লেসেস। বাট প্রবলেম হচ্ছে এই আজকে সঞ্জিতা যে কাজটা করছে দ্যাট ইজ গুড, কিন্তু কিছু সমস্যা আছে। যেমন হচ্ছে এই কালার কনসেপ্টটাকে, এই যে যেমন এই জায়গাটা কেটে গেছে, হ্যাঁ, যেমন এখানে যেহেতু রংটা আমার যে এফেক্ট আমি ব্যবহার করেছি এটাকে যেহেতু পুরোটা ডিজাইনের ভিতরে রেখেছি, তাহলে এইখানে রাখার কি ব্যবস্থা ছিল? এটার নির্দিষ্ট কোনো হাইট, হয়তো একটু হাইটটা বাড়িয়ে দিতে পারতাম, পুরোটাকে রাখা, তখন ব্যাপারটা না আরও চমৎকার হতো। বাট এই ধরনের কাজ করতে 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 আপনার কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি তৈরি হয়। আপনার যেই ডিজাইনটাই আপনি করেন, আজকের যে ডিজাইনটা সেটা যত সুন্দরই হোক, কিন্তু এরপরে এটার যখন এই একই কাজ যখন আপনি 20 বার থেকে 30 বার করবেন, ঠিক 30 নম্বর কাজটা হবে এক্সিলেন্ট, অ্যান্ড দ্যাট ইজ quality work and qualified for online marketplace, for international marketplace, for freelancing, for outsourcing। তো ওই পরিমাণ ধৈর্য আসলে কতজনের থাকে? আমাদের দেশে তো একটা বড় সমস্যা হচ্ছে যে কম্পিউটার অথবা তথ্য প্রযুক্তি ডেভেলপ হওয়ার সাথে সাথে একটা বড় যেটা হয় যে সবাই মনে করে কি যে আইটি সেক্টরে বুঝি কম্পিউটার কিনে নিয়ে বসে একটা সফটওয়্যার শিখলেই বুঝি আয় করা শুরু হয়ে যায়। আসলে ব্যাপারটা অত সহজ না। ব্যাপারটা অনেক বেশি সহজ, বাট আবার অনেক বেশি কঠিন। যারা ঠিক এতটুকু টার্গেট নিয়ে চলে আসেন যে একটা কম্পিউটার কিনবো, একটা কোর্স করব, বাস শুরু হয়ে যাবে অনলাইন ইনকাম, তাদের জন্য বলবো এটা একেবারেই রং আইডিয়া। এটা খুবই জটিল একটা অংশ, জটিল জায়গা। আবার ঠিক এটা অত্যন্ত সহজ একটা জায়গা যদি আপনি সেই লেভেলের আপনি অবস্থানটা, আপনার নিজের অবস্থান তৈরি করতে পারেন। নট অনলি ইন্টারন্যাশনাল মার্কেট, ইউ হ্যাভ গুড ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্কোপ or opportunity in local market also। বাংলাদেশের মার্কেটে এখন চাহিদাটা অনেক বড়, সুতরাং কাজের মানটা সুন্দর করতে হবে। প্রচুর গ্রাফিক ডিজাইনার ক্রিয়েট করতেছি, কিন্তু কোয়ালিটি কয়জন হচ্ছে? তো কোয়ালিটিটাকে মেনটেন করা, অনেক বেশি বেশি কাজ করা এবং নিজের কাজকে নিজেই কোয়ালিটিতে নিয়ে আসা। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সুন্দর হয়েছে কালার টালার সবকিছু মিলে, যদিও ছবির উপরে শুধু টেক্সট, বাট টেক্সটের ব্যাপারটা ভালো হয়েছে। টেক্সটটা কপি পেস্ট করা হয়তো বা, অথবা আমরা নিজেরা কিন্তু এই ক্যালিগ্রাফিটা টেক্সট কাজটা করতে পারি। আমাদের যে কাছে যে মার্কার পেন আছে, মোটা মার্কার পেন যেটা আমরা ব্যবহার করি, সেটাকে দিয়ে নিজেরা লিখে তারপরে সেই লেখাটাকে আপনার মোবাইল দিয়ে ছবি তুলে এরপর ফটোশপে নিয়ে এসে সেই কালারটাকে নিয়ে আমরা কিন্তু এরকম টেক্সট তৈরি করতে পারি। হ্যাঁ, তো এই কাজগুলো আমরা পারি, বাট কালার কনসেপ্ট মিলে দিলে এই জায়গাটা গ্রিনটা ভালো লাগতেছে না, হয়তো এখান থেকে শাড়ি থেকে একটা কালার আসতে পারতো, এখান থেকে একটা কালার আসতে পারতো, তাহলে আরো হাইলাইটেড হবে। বাট থ্যাংক ইউ ইউ হ্যাভ ডান সামথিং ফর আওয়ার প্রাইম মিনিস্টার। শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার ইন আওয়ার হিস্টোরি। ওকে, নাও ওপেন ফর রেজিস্ট্রেশন। ঠিক আছে, এই যে আইডিয়াগুলো, হ্যাঁ, এটা কিন্তু নিজের শেপ তৈরি করা, বাট লুকস গুড। এই আইডিয়াগুলো আরও একটা সময় আরও ডেভেলপ হবে, ফন্টন মিলে, কালার কনসেপ্ট মিলে, গুড। আস্তে আস্তে সঞ্জিতা এইভাবে কাজ করতে থাকেন, প্রচুর পরিমাণে কাজ করেন। হ্যাঁ, আরে ভাই, আমার তো স্পিকার সব ভেঙে ফেলবেন আপনারা, দেখা যাচ্ছে। মিউট করে দিলাম আপনাদেরকে। আমি লাউড স্পিকার নিয়ে বসে আছি যাতে আপনাদের কথা শোনা যায়, সুতরাং আপনাদের আওয়াজগুলো আমার এখানে দমদম করে বাজে। ওকে, মিউট করে দিলাম। বেশি বেশি কাজ করতে হবে সঞ্জিতা, আরও বেশি কাজ করেন। গ্রাফিক ডিজাইন এটার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। এটাকে কাজ মনে করলে প্রচুর কষ্ট দেয়। প্রচুর ছেলে পেলে কোর্স করাচ্ছি, এরা মনে করে এটাকে বুঝি একটা কাজ, একটা পরিশ্রম, কখন করবে, সময় খোঁজে, কোন সময়টা পাবো। অনেকে ব্যাখ্যাও করে স্যার সময় পাইনি, ওই কাজ ওইটা। আরে এটা তো হচ্ছে গিয়ে একটা নেশার মতো। ডিজাইন এবং আর্ট শিল্পীরা তো নেশার মতো, এটাকে তারা ভালোবাসে। এটা সে ভাত না খেলেও
ভাত না খেয়েও সে ডিজাইন করতে পছন্দ করে। তো ওই লেভেলে যেতে পারলে বেটার কিছু করা সম্ভব। আর যদি গ্রাফিক ডিজাইন করতে গিয়ে আপনি আমাকে কজ দেখান, ওই সমস্যা ছিল, বাসায় এই প্রবলেম ছিল, কম্পিউটারের অথবা সময় পাইনি, বৃষ্টি ছিল, এগুলো হচ্ছে গা রং ব্যাখ্যা। এগুলো যারা করে তারা ডিজাইন আর্টকে ভালোবাসে না। আপনি এই কোর্স পরে আপনি নিজেকেও দাবি করবেন ইউ আর এ ডিজাইনার। সো ডিজাইনার আর্টিস্ট এত সহজ ভাষা হলে সারা দেশ ভরাই সবাই ডিজাইনার হয়ে যাবে। এটাকে ভালোবাসতে হবে, এটার প্রতি আন্তরিকতা থাকতে হবে, এটার প্রতি একটা নেশার মতো থাকতে হবে। তাহলে দেখবেন যে কাজ কখন করছেন, কখন দিন চলে যাচ্ছে, কখন রাত চলে যাচ্ছে, কোনো খবর নেই। ওই ফেসবুকে যখন আমরা করতে বসি, দিন চলতেই থাকে, আমরা তখন বোর হই না, তাই না? চ্যাট করতেছি অথবা কারো স্ট্যাটাস চেক করতেছি, বোর হই না, কারণ ওইটাকে আমি এনজয় করি। সো ফটোশপকে যখন এনজয় করবেন তখন দেখবেন যে সব ফেসবুক টেসবুক বোর লাগবে, তখন এখানে ভালোই লাগবে না, বরঞ্চ আরেকজনের কি পোস্ট দেখবো। আমি ডিজাইন করে এমন একটা পোস্ট দিব যেটা সারা বাংলাদেশের মানুষ দেখবে। আরেকজনের পোস্টের কত লাইক দিব, জীবনে তো বহুত দিয়েছি। জাহিদ ভাই, আমার বড় ভাই, একটা ডিজাইন পাঠিয়েছেন। জাহিদ ভাই ঠিক আছে, কমেন্টসের কিছুই নাই, সিএফকে লোগোটা তৈরি করেন নাই, জাস্ট বসাই দিচ্ছেন, বাকি সব মিস্তুমিত ঠিক আছে, আপনি এক্সপার্ট লোক। বাট কেন জানি মনে হয় যে নামের ক্ষেত্রে এখানে সায়ান এই কালারটা ভাল লাগতেছে না, এখানে ব্ল্যাক দিয়েছিলেন খুব হাইলাইটেড হচ্ছিল, আর এখানে ইয়েলো থেকে আরো আরো বেশি গর্জিয়াস কিছু করা যেত। ভিজিটিং কার্ডের আইডিয়া কিভাবে ক্রিয়েট করব আমরা, আপনি জাহিদ ভাই জানা আছে, বাট সবার জন্য আমি শেয়ার করতেছি। ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড, এই যে এখানে দেখেন গুগলে সার্চ দিলে আমরা থাউজেন্ডস অফ ফ্রি ডিজাইন পাই। এই ডিজাইনগুলোকে কপি প্রথম দিকে অ্যাজ এ নিউ ডিজাইনার, বাট আমি এগুলো তো বলেছি ইলাস্ট্রেটে করবেন, বাট অ্যাজ এ বিগেইনার, অ্যাজ এ ডিজাইনার, ইয়োর বিগেইন কেরিয়ার, আপনি এগুলোকে কপি করবেন, এগুলোকে হুবহু বানানোর চেষ্টা করবেন, হুবহু। এতে কি হবে, আরেকজনের কপি হচ্ছে ঠিক আছে, বাট কপি করতে পারাটাও জ্ঞানের ব্যাপার। কারণটা হচ্ছে এইখানে এই শেপটা কিভাবে ক্রিয়েট করছে, এই জিনিসটা জানবেন যখন, তখন আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করতে হবে। আপনি এরকম 50টা কার্ড যখন ডিজাইন করে ফেলবেন প্রপারলি, 100% পারফেক্টলি, দেন যখন আপনি নিজে কোনো ডিজাইন করতে বসবেন, দেখবেন যে আপনার ভেতর থেকে আইডিয়া একদম ধাক্কা বেরোইতেছে। হ্যাঁ, শুধু আইডিয়ার আইডিয়া। কিন্তু এই আইডিয়াটা, যিনি এই কার্ডটা ডিজাইন করেছেন, উনি এই কার্ডটা করতে গিয়ে 6 ঘন্টা 7 ঘন্টা সময় ব্যয় করছেন। একবার ডানে নিছেন, একবার বামে নিছেন, একবার এই রং নিছেন, একবার ওই রং নিছেন। ফলে তার এই দীর্ঘ সময়ের যে চেষ্টাটা, তার যে প্র্যাকটিসটা, এটাকে কপি করতে গেলে এখান থেকে কিছু অংশ আপনার ভেতরে কনভার্ট হয়ে যায়। ফলে আপনার ভেতরে একটা মুখস্থ আইডিয়া ক্রিয়েট হয়, এবং একটা সময় দেখা যায় যে আপনি যখন নতুন কিছু করতে যান, আপনি যখন কালার নিয়ে কাজ করতে যান, তখন এই আইডিয়াগুলো আপনাকে খুব সহযোগিতা করে। সুতরাং কপি করা দোষের না, এই মুহূর্তে কপি করবেন 50টা কার্ড, 100টা কার্ড, এরপরে আপনি এগুলোকে রিক্রিয়েট করবেন আপনার মতো করে। তখন আপনি বলবেন যে ওইটা এভাবে না দিয়ে এভাবে দিলে ভালো হতো, এই কালার চাইতে এই কালারটা বেশি ভালো লাগতো, এই ফন্ট সাইজ আরো বেশি ভালো লাগতো। সুতরাং এইগুলো করতে হবে অ্যাজ এ ডিজাইন। ভাই, আমার নামটা গুগলে একটু লেখেন, সরি, দেশ জীবন গুগলে লেখেন, দেখবেন আমার কাজগুলো দেখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার প্রোফাইল কোনটা করা আছে? দেশ জীবন, দেশ জীবন, আচ্ছা, জেড JEEBON, গুগলে লিখলেই হবে। জেড জীবন তো লিখেছি, আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। JEEBON, হ্যাঁ, জেড জীবন দিয়েছি। আপনি কি এটা কি ইমেজে যান, ইমেজে যান, ইমেজে যান। জেড কি ঠিক আছে? না, জেডের পরে কোনো স্পেস নাই, একসাথে ওকে। স্পেস দিবেন না। হ্যাঁ, এখন দেন, এই যে আমার কাজগুলো এখন আছে।
এগুলো সব ইউএস ক্লায়েন্টের কাজ। হুম, গুড। আপনি মোস্টলি কাজ করেন কি ফাইবার, কোন প্ল্যাটফর্মটা, ফাইবার বেশি? ফাইবার ফাইবারে এই পর্যন্ত আর্নিং কত হয়েছে ভাই আপনার? 1000 1,500 ইউএসডি? হ্যাঁ। ওকে। প্রোফাইল দেখবেন? অসুবিধা নেই, এটা আপনি আমাকে দিয়ে রাখেন, আমি পরে দেখবো, অসুবিধা নেই এখন না। আচ্ছা আপনি আমাকে দিয়ে রাখবেন, আমি পরে দেখবো। পরে রিকোয়ার হতে পারে, স্টুডেন্টদের দেখাইতে পারে। ওকে। হাবিবুর রহমান, কার্ডের রেজলিউশন এমন হয়ে গেছে কেন? আচ্ছা, ছোট করে এটা ইতে দিয়েছেন। যখন স্যাম্পল হিসেবে জেপিজি করব তখন আমরা একটু এটার সাইজটাকে বড় করে জেপিজি করে দিতে পারি, ঠিক আছে, কার্ডের মাপটা হিসেবে। যদিও কার্ডটা ফটো ইলাস্ট্রেটরে করতে হয়, ফটোশপে কিছু জটিলতা থাকে, বাট গুড, চলে, সমস্যা নেই। ওকে। তো জিহাদ ভাই আসলে, জাহিদ ভাই আসলে এই কোর্সটা তো বেসিক্যালি বিগিনারদের জন্য, এবং কিছু কিছু তাদের জন্য টিপস। সুতরাং আপনি সাথে থাকেন, আপনার কাছ থেকে ওরা অনেক কিছু শিখবে, অনেক কিছু শেয়ার করতে পারবেন। থ্যাংক ইউ জন্য। কিছু জানতে চাইলে আমার কাছে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা। তাহলে আপনার সাথে, আপনি যেহেতু তাদের সাথে গ্রুপে আছেন, আপনি আপনারা তার সাথে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা। আমাদের ফোনও করতে পারে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আপনারা জাহিদ ভাইয়ের সাথে একটা কপারেশন রাখবেন, তার কাছ থেকে অনেক কিছু জানার আছে, আপনারা শিখতে পারবেন, যেহেতু উনি সিনিয়র মানুষ, ওনার কাছে জানার অনেক কিছু আছে। কোহিনুর শিমুল, ভিক্টোরি ডে, কেমন যেন লাইট লাইট হয়ে গেছে, হ্যাঁ, লাইট লাইট হয়ে গেছে, বাট গুড আইডিয়া, ভালো। আর এই দুজনের ছবি একা ঠিক আমাদের বাংলাদেশের পতাকা ঠিক ভালো লাগতেছে না, পাবলিক টাবলিক আরো দিয়েন। এরা দুইজনই সিগনেচার করতেছে, এই পাকিস্তানের উপরে একটা, ইন্ডিয়ার একটা বড় অ্যাক্টিভিটিস মনে হচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে ইন্ডিয়া একটা বড় ভূমিকা রাখছে। সুতরাং আমাদের 16 ডিসেম্বরে, হ্যাঁ, তারা একটা মধ্যস্থতা করছে ঠিকই, বাট অর্জনটা এখানে আমাদের মুক্তিযোদ্ধাদের ছবিটা, অর্জনটা তাদের আর কি, তারা একটা মধ্যস্থতা করছে। এখানে আমাদের মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধুর একটা ছবি টবি দিয়ে করলে আমাদের নিজস্ব মনে হতো। তো ওদের অ্যাক্টিভিটিস ঠিক আছে, কালার টালারগুলো একটু ডার্ক লাইট করতে হবে, বাট ঠিক আছে, চলবে, সমস্যা নেই। আরও ডেভেলপ করবেন এটাকে নিয়ে, ঠিক আছে। হ্যাঁ, হাবিবুর রহমান, গুড, ভালো হয়েছে। বক্সটা একটু ছোট হতে পারতো, যেহেতু লেখা এখানে শেষ, এত বড় না রাখার দরকার নেই, একটু ছোট করে দিয়েন। শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, এগুলো কিন্তু কমন মিস্টেক। হ্যাঁ, শব্দের প্রথম অক্ষর, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে, এই জিনিসগুলো ঠিক মতো রাখতে হবে। অনেক দূর আরো করেন, দেখবেন এখন অনেকখানি ফ্রেশ লেখছে এবং আরো বেটার হবে। গুড। মাহমুদ ইসমাইল, আইডিয়া তো খুবই ভালো। ভিক্টোরি ডে 16 ডিসেম্বর 1971, গুড আইডিয়া, ভালো, ব্যানার ভালো, গুড আইডিয়া। সিদরাতুল মুনতাহা, ঠিক আছে। আর দুটো ক্লাস পরে এটা আপনি আরো অনেক বেটার কিছু জানবেন। পরে ক্লাসে আমাদের এগুলোর উপরে কিছু কাজ আছে, পরে ক্লাসগুলো আরো বেটার জেনে যাবেন। সিদরাতুল মুনতাহা, এটা খুব ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। সালমা আক্তার কি আসছেন আজকে? সালমা আক্তার, হ্যালো। হ্যাঁ, সালমা আক্তার আছেন? জি, আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। সালমা আক্তার কোত্থেকে ও, বলছিলেন? হ্যাঁ, আমি বরিশাল থেকে বলছিলাম। আমি এখন বরিশালে আছি। আর আমি আগেও কথা বলছিলাম, মানে রিপ্লাই করছিলাম, কিন্তু আমার মেবি মাইক্রোফোনটাতে একটু প্রবলেম ছিল। আচ্ছা, তো সালমা আপনি কি করেন? আমি কিছু করি না এখন। আচ্ছা, ঠিক আছে। সালমা আপা, আপনি সবগুলোতে কমেন্টস দিছেন, এক্সিলেন্ট, ভেরি বিউটিফুল। আপনার কাজ কোথায়? আচ্ছা, আমি যে আগে যে কাজটা ছিল ওইটাতে আমি ওই ক্লাসটা আমি পাইনি, আর যে যে ক্লাসটা আমি পেয়েছি ওই কাজটা আমি জমা করেছি। আচ্ছা, আমি তো আপনার কাজ পাইনি, ঠিক আছে, আপনার কাজ বেশি বেশি চাই। সবগুলোতে কমেন্টস করছেন, আপনার কাজগুলো যাতে সবাই কমেন্টস করে, ওয়াসাম, চমৎকার, বিউটিফুল, হ্যাঁ,
ওকে, আপনার কাজগুলো না, চাই, কন্টিনিউস হবে। আর ভিডিওগুলো তো এখন ব্যাপার- আপলোড হচ্ছে, যেগুলো মিস করছেন ভিডিওগুলো সব পেয়ে যাচ্ছেন এখন গ্রুপে। জি যে ক্লাসগুলো মিস করছেন সেগুলোকে দেখে কাজগুলো পাঠিয়ে দিবেন, আমরা দেখতে চাই আপনার কাজগুলো। আচ্ছা। ধন্যবাদ আপনাকে। স্বচ্ছচন্দ্র, এই এই কাজগুলোর একটা বড় চাহিদা কিন্তু এখন মার্কেটে, হ্যাঁ। এই ধরনের ইনফোগ্রাফিক্স যাকে আমরা বলি, এই ধরনের কাজগুলোর একটা বড় চাহিদা এখন মার্কেটে আছে। কিপিটন, আর এইগুলো আপনি তো গুগল থেকে কপি করছেন কিনা যায় না, কিন্তু এখন কিন্তু এগুলো আপনাকে নিজে ক্রিয়েট করতে হবে, তাহলে এটা ইউনিক হবে, হ্যাঁ। স্যার এ তো ফটোশপে সম্ভব হচ্ছে না স্যার, আমি এটা পাওয়ার পয়েন্টে করছি। এটা পাওয়ার পয়েন্টে আসলে এই কাজটা ইলাস্ট্রেটরের। জি স্যার, ডিজাস্টার তো পারি না, এই কারণে আর কি সমস্যা এই জিনিসটা ইলাস্ট্রেটরে খুব সহজে ড্রয়িং করা যায়, একটা মানুষের ছবি নিয়ে এটাকে ড্রয়িং করা যায়, ঠিক আছে। তারপরে এটাকে ফটোশপে নিয়ে এই শেপের কাজগুলো করা যায়, বাট এই ড্রয়িংগুলো ইলাস্ট্রেটর এক্সিলেন্ট, ঠিক আছে। ইলাস্ট্রেটর শিখে নেবেন, খুব সহজ একটা সফটওয়্যার, খুব বেশি না। কানভা দিয়ে করা, আচ্ছা, কানভার সম্পর্কে আপনারা জানেন কিনা জানি না। কানভা একটা অনলাইন প্ল্যাটফর্ম ডিজাইন করার জন্য আমি কিছু কাজ করেছিলাম কানভার মাধ্যমে। আমার একজন টেক্সাসের ক্লায়েন্টের সাথে দীর্ঘ সময় তার সাথে কানভা নিয়ে কাজ করতে হয়েছে, বাট তখন বাংলাদেশে কানভা মাত্র বিগিনিং পার্ট, মাত্র কানভা মার্কেট লঞ্চ করেছে। বাট ভালো একটা প্ল্যাটফর্ম, কাজ করার জন্য খুব মজার একটা প্ল্যাটফর্ম। ওকে, স্যার ক্যানভা কি ভিক্টর বেসড সফটওয়্যার? হ্যাঁ হ্যাঁ, ক্লাউড বেস, ওখানে বসে ওখান থেকে সব ডিজাইন করা যায়। রিসোর্স দেওয়া আছে, ডিজাইনের অনেক এলিমেন্টস আপলোড করা আছে, অনলাইনেই সেভ হবে, এবং চাইলে ক্লায়েন্ট আবার ওখান থেকে ঢুকে সে নিজেও এডিট করতে পারে। এই কারণে এটা পছন্দ করে অনেক ক্লায়েন্ট, যে তারা আপনার কাজটা কানভা প্ল্যাটফর্মে করলে ক্লায়েন্ট কানভাটাকে যদি ইউজ করতে পারে, সে আবার কিছু এডিট করতে পারে, ফলে একটা ডিজাইন সে বারবার ব্যবহার করতে পারে, একটা সুবিধা হচ্ছে আর কি। Okay. এটা তো ওকে, এগুলো আমরা দেখেছি। আচ্ছা, এটা শিউলি আক্তার। শিউলি আক্তার, আইডিয়া তো ভালো। হাতের মধ্যে মোবাইল হলে যদি আমার রাস্তাটা এখান থেকে বের হয়ে যায়, তাহলে এটা মিলবে কিভাবে? এইখান থেকে তো আমার হাতের উপর দিয়ে তো রাস্তা যেতে পারে না, তাই না? অথবা এই রাস্তাটা যদি এখান থেকে একদম ছবির এই পর্যন্ত লেগে যেত তাহলে ঠিক ছিল। এই আঙ্গুলগুলো সব না দেখে ঠিক মনিটরের স্ক্রিনের এইখান থেকে যদি সব বের হয়ে এই পর্যন্ত রাস্তাটা, এবং এইখান থেকে বের হয়ে রাস্তাটা এইখান থেকে যদি স্ক্রিনের পুরোটা মিলে যেত তাহলে ঠিক লাগতো। কিন্তু এখন এই জায়গাটা কেন জানি মনে হচ্ছে যে এই পর্যন্ত ঠিক আছে, বাট উচিত ছিল এইখান থেকে লাইনটা বের হয়ে ছবির ইমেজের এই পর্যন্ত বর্ডারে শেষ হবে, এইখান থেকে বের হয়ে ইমেজের বর্ডারে শেষ হবে, শুধু হাত থেকে বাকিটা দেখা যাবে। বাট আইডিয়া ভালো। মিউট করে দিলাম। এই কথা বলেন কে? আমি মিউট করা সবাইকে একেবারে হার্ডলি মিউট করে দিই, নো অ্যালাউ। আমি যখন কাউকে কথা বলতে পারবো সেই আনমিউট করবো, উনিই কথা বলতে পারবেন, বন্ধ করে দিলাম। ওকে, গুড, আইডিয়া ভালো, হ্যাঁ। ওকে, বাকিগুলো বোধহয় আমরা দেখেছি। আমরা ফটোশপ সম্পর্কে তো অনেকগুলো কাজই জানলাম এবং অনেকগুলো টুল জেনেছি, আর কিছু টুলস বাকি আছে, সেগুলো আমরা দেখব। আমরা এই ইমেজটাকেই অন করি। আচ্ছা, ফটোশপে তো অনেকগুলো অ্যাডভান্স লেভেলের টুলস আছে, বেসিক টুলস যেগুলো মোটামুটি আপনার বেসিক এডিটিংয়ের জন্য যে টুলস সেগুলো আপনারা জেনেই গেছেন। এরপরে আমাদের টুলস প্যানেলে আমরা এই পর্যন্ত মোটামুটি দেখে ফেলছি। এরপরে আছে হচ্ছে গিয়ে ব্রাশ টুল, এগুলো বোধহয় দেখছি আমরা, ব্রাশ টুল, হ্যাঁ, ব্রাশ নিয়ে কাজ করার জন্য ব্রাশ টুল নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা ব্রাশের মাধ্যমে একটা বড় গুরুত্বপূর্ণ কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ব্রাশের মাধ্যমে উই ক্যান ক্রিয়েট মাস্ক ক্রিয়েট করতে পারি। যেমন আমরা এটাকে ফেলে দিলাম, এটাকে আনলক করলাম আমার এই লেয়ারটাকে। এবার আমি এই লেয়ারটার সাথে একটা মাস্ক লেয়ার ক্রিয়েট করলাম, মাস্ক লেয়ার। এবার আমি ব্রাশ থেকে নিয়ে আমি যখন আমার মাস্ক লেয়ারে আসব, এবং এটা কালারটা উপরে দিতে হবে, মাস্ক লেয়ারটাকে করে আমরা এইভাবেও আমাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে ইজিলি রিমুভ করতে পারি, হ্যাঁ, মাস্কিং করে কাজগুলো করতে পারি। বাট এই ধরনের মাস্কিংগুলো মূলত আমরা কম্বিনেশনের কাজে করি, বিভিন্ন রকম ইমেজ, একের অধিক ইমেজকে ম্যাচ করার জন্য এই কাজগুলো আমরা করি। ব্যাপারটা যদি আমি আরেকটা ছবি নিয়ে দেখাই তাহলে বোধহয় আপনার দেখতে ভালো লাগবে। আমি একটা ডিফাইন ছবি নিয়ে, সেক্ষেত্রে ব্যাপারটা বুঝতে অনেকখানি সুবিধা হবে আপনার জন্য।
যেমন আমি আচ্ছা আজকে কাজের জন্য যে আইডিয়াটা আমি একটা যে প্রজেক্টটাকে নিয়ে আপনাদের সাথে কাজ করব চিন্তা করেছিলাম সেই প্রজেক্টটা অন করি, বেটার সেখান থেকে ভালো হবে। টাইমস স্কোয়ার, দ্য বিজেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য লাক্সারি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। টাইমস স্কোয়ার নিউ ইয়র্কের। এই টাইমস স্কোয়ার এই জায়গাটা এই কারণেই বেশি বিখ্যাত যে ওয়ার্ল্ডের ওয়ান ক্লাস সকল ব্র্যান্ড তার শোরুম তার বিজ্ঞাপনগুলো এখানে আসে। এইখানে যেসব কোম্পানির বিজ্ঞাপন আমরা দেখতে পাই টাইমস স্কোয়ারে, বুঝতে হবে দে আর দ্য বেস্ট ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, অন্যত বিজি একটা জায়গা। তো এখন আমি এই ছবিটাকে ওপেন করেছি এবং আমি এখানে কিছু আরও অ্যাড করবো, এই ছবিটাতে কিছু এডিট করব। বাট আমি চাচ্ছি ইমেজের এই নিচের দিক থেকে আরও কিছু জায়গা বাড়াতে। আমি এই পর্যন্ত না, ছবিটা আমি আরও কিছু ইমেজ এখানে অ্যাড করবো, ফলে নিচের দিকে আমার আরও কিছু স্পেস দরকার, জায়গা দরকার, দ্যাটস মিন ইমেজ সাইজটাকে পরিবর্তন করা দরকার। তাহলে আমরা কি করব, ইমেজ ক্যানভাস সাইজ, যেহেতু আমরা বলেছি যে ফটোশপে পুরো জিনিসটাই ক্যানভাস, আমরা ক্যানভাস সাইজে গেলাম। এটার উইথ আছে 20 ইঞ্চি, হাইট আছে 11 ইঞ্চি। আমি চাচ্ছি এই দিকে আরও বড় করতে, দ্যাটস মিন ধরি এদিকে আমি 16 ইঞ্চি করতে চাচ্ছি, বাট আছে 11 ইঞ্চি। তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্যানভাসটাকে বড় করতে চাচ্ছি, নট ইমেজ। আমরা ইমেজ সাইজে গিয়ে এর আগে দেখেছি, ইমেজ সাইজে গিয়ে ইমেজের সাইজটা আমরা দেখতে পাই, এবং এখানে যদি 20 ইঞ্চি আছে, আমি যদি এখানে 30 ইঞ্চি লিখি, তাহলে এখান থেকে আমি ইমেজকে বড় করতে পারি। হ্যাঁ, ইমেজকে বড় করতে পারি। বাট যদি আমি প্রপোর্শন ছাড়া, এই যেখানে একটা চেইন লক আছে, হাইট এবং উইথের মধ্যে একটা চেইন লক দেওয়া আছে, এটাকে যদি আনলক করে দিয়ে তারপরে যদি ইমেজের সাইজ বাড়াই, তাহলে কি হবে, সে তার প্রপোর্শনটা ঠিক রাখবে না, যে কোনো এক দিক থেকে সে বড় হবে। হ্যাঁ, যে কোনো এক দিক থেকে। যেমন এটাকে আমি ইমেজ সাইজে গিয়ে চেনটা আনলক আছে, আমি এদিকে করলাম হচ্ছে 50, দেখেন সে এক্সপান্ড হয়ে গেছে। হ্যাঁ, প্রপোর্শনটাকে হারিয়ে ফেলছে। বাট যদি আমি প্রপোর্শনেটলি কাজটা করতে চাই, প্রপোর্শন সহকারে, তাহলে ইমেজ সাইজ। সাউন্ড কি আমার খুব কম? আমার তো মনে হয় না। আপনাদের একটা ভয়েসটা নিয়ে নিই। আচ্ছা, আপনারা কি আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আনমিউট করেছি আপনাদেরকে। ওকে, ঠিক আছে। যিনি লিখছেন সাউন্ড খুব কম, আপনি আপনার ডিভাইসটা চেক করবেন। সালমা আপা, আপনার ডিভাইসটা একটু চেক করবেন, ঠিক আছে? ওকে। তো আমরা ইমেজ সাইজের মাধ্যমে, এবং এখানে আমরা চাইলে এই হচ্ছে গিয়ে আমাদের লিঙ্ক, এই লিঙ্ক থাকলে কি হবে, আমি একদিকে যখন বাড়াবো অপর দিকে অটোমেটিকলি প্রপোর্শনেটলি বেড়ে যাবে। হ্যাঁ, এটা আমি ছাড়া করেছি, লিঙ্ক ছাড়া করেছি। তো এটাকে চেক থাকে সবসময়, বাই ডিফল্ট চেকই থাকে, ফলে আমি একদিকে বাড়ালে অপর দিকটা প্রপোর্শনেটলি বেড়ে যাবে রেশিও অনুসারে। আর এখান থেকে আমরা রেজুলেশন, অনেক সময় আমরা পিক্সেলও বাড়ায় দিতে হয়, যখন লো রেজুলেশনের ইমেজকে নিই তখন সেটার পিক্সেলকে আমাদের কম বেশি ছোট বড় করতে হয়। এখানে আমি কি করেছি, আগে ছিল এটা 96 পিক্সেল, প্রতি ইঞ্চিতে 96টা পিক্সেল ছিল। এবার আমি তার পিক্সেলের পরিমাণ বাড়িয়ে দিয়েছি, ফলে কি হয়েছে, এখন ইমেজটা আরও বড় করা সম্ভব। 1 ইঞ্চিতে আমি এটার 300 পিক্সেল ক্রিয়েট করেছি। বাট এই ক্ষেত্রে কি ইমেজ কোয়ালিটি খুব বেটার হয়? না, ব্যাপারটা সেরকম না। কিছু কাজ মানে একেবারে দায়সারা কাজ হয়তো পার করা যায়। কারণটা হচ্ছে ফটোশপে ইনপুট বেটার, আউটপুট বেটার। হ্যাঁ, ইনপুট ভালো না হলে আউটপুট ভালো হয় না। আর যদি ওই ফটোশপ থেকে ইমেজকে যেমনি যেমনি যদি সাইজ করে ফেলতে পারতাম, তাহলে এত হাই রেজুলেশন ক্যামেরার দরকার ছিল না, এত লেন্স আলা, এত কোয়ালিটি, এত দামি দামি ক্যামেরা দরকার ছিল না। ছোট একটা মোবাইল দিয়ে ছবি তুলে বাস রেজুলেশন বাড়িয়ে দিয়ে সাইজ বড় করে ফেলতে পারতাম ফটোশপে। বাট দ্যাট ইজ নট পসিবল। সুতরাং ইনপুট যদি ভালো হয়, আউটপুট চমৎকার হবে। ইনপুট খারাপ হলে আউটপুটও ভালো করা কিছুটা সম্ভব, বাট ওইভাবে বড় ভালো করা সম্ভব না। তো ইমেজ সাইজ থেকে আমরা যে কোনোভাবে ইমেজের যে কোনো এক সাইড থেকে রেশিও অনুসারে অথবা রেশিও সহ বড় করতে পারি কি পুরো ইমেজটাকে। বাট আমরা যেটাকে নিয়ে কাজ করি সেটা হচ্ছে ক্যানভাস। আমরা ক্যানভাসের ভেতরে এই ইমেজের পিক্সেলগুলোকে দেখতে পাচ্ছি। বাট আমি যদি চাই আমার এই ক্যানভাসটার নিচের দিকে বড় করতে অথবা উপর দিকে বড় করতে, সেক্ষেত্রে কি করতে হবে, শুধুমাত্র ক্যানভাসকে বড় করতে চাচ্ছি। মাহমুদা হাসান, সালমা, আপনারা সবাই আপনাদের ডিভাইসের সাউন্ডটা চেক করেন। আমার আর সাউন্ড বাড়ানো সম্ভব না, তাইলে অনেকের আবার ডিস্টার্ব হবে।
ঠিক আছে? তো আমি চাচ্ছি ক্যানভাসটাকে বড় করতে, তাহলে ইমেজ ক্যানভাস সাইজ আমি কোন দিকে বড় করতে চাচ্ছি, নিচের দিকে। তাহলে এই হচ্ছে কি অ্যাঙ্কর লক, আমি উপরের অংশটাকে লক করে ওকে বললাম যে ভাই তুমি যা করবা নিচের দিকে বড় হও। তাহলে এখানে 11 আছে, আমি এখানে 16 লিখে দিলাম। ফলে আমি দেখতে পাচ্ছি আমার ক্যানভাসটা বড় হয়ে গেছে। ইভেন যদি আমি দুই পাশে বড় করতে চাই তাহলে কি হবে, ইমেজ ক্যানভাস সাইজ। এবার আমি এই পয়েন্টটাকে সেন্টারই আছে, বাই ডিফল্ট সেন্টার লক থাকে। এবার আমি এদিকে 26 করলাম, কি হয়েছে, দুই পাশে বড় হয়েছে। বাট আমরা কখনো কোনো এক দিক থেকে বড় করতে চাইলে তখন আমরা যে কোনো একদিকে লক করে দেবো। যেমন আমি ডান দিকে বড় করতে চাচ্ছি, এদিকে দিলাম 26, ফলে এই পিক্সেলটা ঠিক রেখে এই দিকে বড় করে দিল। ওকে, আমি আনডু করলাম। তো আমি নিচে বড় করেছি, ওকে নিচে বড় করেছি, কারণ হচ্ছে আমি এখানে আর কোনো কিছু ইমেজ ইউজ করব। ওকে, এবার আমি ফাইল থেকে ওপেন দিলাম, আমি আরেকটা ইমেজকে ডাউনলোড করে রেখেছিলাম, সেটাকে ওপেন করি। আমি এই ছবিটাকে ওপেন করলাম। ওকে, এবার এই ছবিটাকে আমি আমার ওই ফাইলে নিয়ে যেতে চাই, তাহলে লেয়ারটাকে আনলক করে দিলাম এবং এটাকে ট্র্যাক করে নিয়ে চলে গেলাম আমার এই ফাইলে, ছেড়ে দিলাম। এই ইমেজ সাইজ অনেক বড়, এটাকে ছোট করি। তো এই হচ্ছে শো ট্রান্সফর্মকে অ্যাক্টিভ করলাম এবং আমি এটাকে একটা কর্নার থেকে, অবশ্যই একটা কর্নার থেকে এবং শিফট চেপে আমরা ছোট করব, না হলে একটা ইমেজ তার প্রপোর্শন নষ্ট করবে। তো আমি ঠিক এই লেভেলে রাখলাম, হ্যাঁ, এন্টার দিই। আমি আসলে এই পাবলিক গ্যাদারিংটাকে টাইমস স্কোয়ারে যে পাবলিক গ্যাদারিংটা আছে তার সাথে ম্যাচ করতে চাচ্ছি। তো আমি এটাকে রাখলাম এবং এটার অপাসিটি একটু কমাই নি, তাহলে আমি পিছনের সাথে ম্যাচ করতে পারবো। হ্যাঁ, ওকে, আমি দেখতে পাচ্ছি যে টাইমস স্কোয়ারের সাথে এই হচ্ছে টাইমস স্কোয়ারের মানুষের সাথে ওর মোটামুটি একটা ম্যাচ আমি করতে পারছি। ওকে, আমরা দেখবো আরও, সমস্যা নেই, দরকার পড়লে আমরা পরে অপাসিটিকে আরও কম বেশি করে মিলিয়ে নিব। ওকে, আমি আরও কি দিয়ে একটু সরিয়ে নিলাম। এবার এই লেয়ারটার অপাসিটি আমি 100 করে দিলাম। আপনারা অবশ্যই যখন কাজগুলো করবেন লেয়ারগুলো নামকরণ করে নেবেন। এবার এখান থেকে আমি এই অংশগুলোকে ফেলে দিতে চাচ্ছি, ফেলে দিয়ে টাইমস স্কোয়ারের সাথে ম্যাচ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি এবার আমার ব্রাশ টুলকে নিলাম এবং লেয়ারকে অবশ্যই সিলেক্ট করব, ব্রাশ টুলকে নিলাম এবং আমার এই যে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারে এখানে আমি বাই ডিফল্ট যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাটটা আছে, এই যে বাই ডিফল্ট ছোট্ট করে দেওয়া আছে, এইটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে নিব। ব্ল্যাক উপরে সাদা নিচে, এটা হচ্ছে বাই ডিফল্ট মোড। এবার আমি এই লেয়ারে একটা মাস্ক ক্রিয়েট করব, আমাদের লেয়ার প্যানেলের একদম নিচে, লেয়ার প্যানেলের এই যে নিচে মাস্ক, আমি এটাকে ক্লিক করে আমার ওই লেয়ারে একটা মাস্ক ক্রিয়েট করলাম। এবার এই হচ্ছে ব্রাশ, আমরা ব্রাশের বিভিন্ন রকম ধরন আছে, এখান থেকে আমরা বিভিন্ন রকম ব্রাশ নিতে পারি। এই ব্রাশ দিয়ে অনেক ক্রিয়েটিভ ওয়ার্ক করা যায়। তা আমি এখান থেকে ব্রাশ চুজ করলাম, এটাকে ব্রাশের সাইজ এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি কতটুকু, ব্রাশের সাইজকে আমরা বড় ছোট করতে পারি, প্রয়োজনে একটু বড় ছোট করতে পারি। এবার আমি ব্রাশের সাইজ আরো বড় করে নিলাম, অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করতেছি কি দিয়ে, সরি, আমরা ব্রাশ ছোট বড় করতেছি হচ্ছে কি আমার থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিংটাকে দিয়ে, এই বড় করলাম, ছোট করতে পারতেছি। এবার আমি মাস্ক ক্রিয়েট করছি, আমি এই লেয়ারটাকে সিলেক্ট থাকতে হবে, মাস্কিং এর যে সাদা লেয়ারটা হয়েছে তাকে সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, এবার আমি ব্রাশ দিয়ে আস্তে করে শুধু ড্র্যাগ করে যাচ্ছি। কি কালার, কালো কালার ফিল করতেছি। কালো কালারকে আমরা বলি আলফা কালার। হ্যাঁ, এই আলফা কালার আমাদেরকে ইমেজ ট্রান্সপারেন্ট করতে অনেক অনেক হেল্প করে। ওকে, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে পাবলিকের একটা ছোট কিছু কিছু ক্ষেত্রে ব্রাশটাকে ছোট করে নিয়ে, হ্যাঁ, একটু রিদমিক করে নিয়ে আসা যাতে আমার রিয়েলিস্টিক একটা ভাব আসে। হ্যাঁ, কিছু কিছু ফিচারকে অ্যাক্টিভ করে দেওয়া, যেগুলো না দেখলে আবার এই ধরনের ক্যারেক্টারগুলোকে অ্যাক্টিভ করা। ওকে, তো মোটামুটি একটু ফেদার এফেক্ট আসার পরে মনে হচ্ছে যেন এই পাবলিকগুলো একই প্রোগ্রামে সবাই একই সাথে আছে, তাই না? এবং প্রয়োজন সাপেক্ষে ব্রাশটাকে একটু হার্ড করে নেওয়া, কারণ সব জায়গায় তো আর ফেদার থাকবে না, এখানে হার্ডনেসটাকে বাড়িয়ে দেওয়া। কারণটা হচ্ছে সব জায়গায় যদি মাথার উপরে এরকম হয় তাহলে দেখতে ভালো লাগবে না। একটা রিয়েলিস্টিক ভাব আনার জন্য কোনো কোনো জায়গায় এরকম একটু শার্প করে দেওয়া, মানুষের মাথাটাকে একটু শেপে নিয়ে আসা। হ্যাঁ, এগুলো একটা রিয়েলিস্টিক ভাব চলে আসে। যেমন এই জায়গায় বেশি ফেদার হয়েছে,
তো আমার দরকার নেই, আমি এখান থেকে মাথাগুলোকেই বের করি, ফলে ইমেজটা যখন অ্যাপ্লাই হবে দেখতে একদম রিয়েল ম্যাচিং মনে হবে। এই যে একটা মানুষের মাথা কেটে গেছে, এটাকে ফেলেই দেন, দরকারই নেই আমার। কারণ ফটো এডিটে অনেক কিছুই করা যায়, ফটো এডিট করে তো মানুষ অনেক এমন চমৎকার এডিট করে, ফলে ধরারই উপায় নেই, এবং তারা মানুষকে অনেক সময় ভ্রান্ত করে দিচ্ছে। ওকে, তো আমরা এইভাবে ব্রাশকে হার্ড করে শার্প করে একটা পাবলিক গ্যাদারিং ক্রিয়েট করছি। একটু পরিবর্তন যেটা এই দুটা ছবির ভিতরে আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটার ভিতরে লাইটটা একটু বেশি, এখানে লাইটটা একটু কম আমার এই ইমেজটাতে। তাহলে এটাতে আমি একটু ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টে গিয়ে, যেহেতু এখানে অনেক লাইট আছে, আমি এটা ব্রাইটনেসটাকে যদি একটু বাড়িয়ে দেই এবং কন্ট্রাস্টটা তার সাথে একটুখানি বাড়িয়ে জাস্ট ম্যাচ করে দিলে এটার সাথে মোটামুটি মিলে গেছে। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে টাইম স্কেচ করে প্লেসটা একটা পাবলিক গ্যাদারিংয়ে পরিণত হয়েছে। ওকে, এবার আমাকে বলা হয়েছে যে টাইম স্কোয়ার যতগুলো ব্যানার আছে ব্যানারগুলো সব বদলে দিতে হবে। হ্যাঁ, এটা ডিফাইন ব্যানার আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, এই ব্যানারগুলো সব বদলে দিতে হবে এবং এই অবস্থাতেই বদলে দিতে হবে। সেক্ষেত্রে আমি যদি একটা নেই, যেহেতু টাইম স্কেচ করে কাজ, তো সেই ক্ষেত্রে ইউএসের নির্বাচন চলতেছে এবং সাথে আমাদের ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত। তো আমি এই ইমেজটাকেই নিলাম কপি করে, যদিও আমি বাংলাদেশি, বাট আমি জো বাইডেনকে সাপোর্ট করি, আই লাইক হিম সো মাচ, আমি তাকে ফলো করি বিভিন্ন জায়গায়, তার উপরে আমি স্টাডি করেছি, হি ইজ এ গুড পারসন। কারণটা হচ্ছে কি, এই ধরনের দেশের রাষ্ট্রপতিরা সারা বিশ্বে একটা এফেক্ট ফেলে, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কিছুই না, কিন্তু তারা সারা বিশ্বে অনেক বড় একটা এফেক্ট রাখে আমাদের মতো মধ্য আয়ের দেশগুলোর উপরে, কারণ তাদের ইচ্ছা অনেক কিছুই হয়, ফলে তাদের রাজনীতির সাথে আমরা অতপরিতভাবে জড়িত হয়ে যাই। তারা চাইলে আমাদের জন্য অনেক কিছুই করতে পারে, তারা চাইলে আমাদের জন্য অনেক বিপদগ্রস্ত কিছু করে দিতে পারে। ওকে, ঠিক আছে। তো আমি জো বাইডেনের এই ব্যানারটাকে এই ডিসপ্লে বোর্ডে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। প্রথমত আমি এটাকে একটু ছোট করে নিলাম এবং ঠিক এই যে একটা ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছি, এর এই একটা কর্নারকে আমি প্রথমে ম্যাচ করে নিলাম। ওকে, এখন এটাকে আমাকে এখানে সেট করতে হবে। আমি এটাকে আরেকটু ছোট করে নেই, এই ছোট করে নিলাম। এবার আমরা চলে যাব, আমাদের এইখানে বেশ কিছু অপশন আছে, এটাকে আমরা পরে দেখব। তার আগে হচ্ছে এডিট, ট্রান্সফর্ম, এবং এখানে গেলে আমরা ট্রান্সফর্মের বেশ কিছু অপশনস দেখতে পাই। এতদিন শুধুমাত্র আমরা ফ্রি ট্রান্সফর্ম করেছি, হ্যাঁ, বাট ট্রান্সফর্মের আরও কিছু ডিটেল অপশন আমাদের এখানে আছে। এখানে স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, ওয়ার্ক। ওকে, আমি এখান থেকে স্কেল নিলে কি করতে পারবো, স্কেল দিয়ে শুধু স্কেল, হ্যাঁ, ফ্রিলি স্কেল। অবশ্যই আপনারা কাজটা যখন করবেন শিফট চেপে, যখন কোনো হিউম্যান ক্যারেক্টার থাকবে অবশ্যই শিফট চেপে, তাহলে ট্রান্সফর্ম স্কিউ, এই যে স্কিউ, হ্যাঁ, স্কিউ করতে পারি আমরা। আন্ডু করতেছি আমি, জাস্ট ব্যাপারটা আমি এক একটা টুলস আগে আপনাকে দেখাই দিই। ওকে, আমি আবার আন্ডু করলাম। এরপরে আছে হচ্ছে রোটেট, তো রোটেটই, ডিস্টর্ট, হ্যাঁ, ডিস্টর্ট করে নেওয়া, যেমন আমি এই অংশটাকে মিলালাম, এই অংশটাকে এই সাইনবোর্ডের এই কর্নারে মিলালাম এবং এই পয়েন্টটাকে ধরে এই ব্যানারের সাথে মিলালাম। প্রয়োজনে আমি একটু জুম করি, জুম করে নিয়ে ঠিক প্রপারলি পয়েন্টগুলোকে একটু মিলিয়ে দিলাম এবং আমাদের হ্যান্ড টুল দিয়ে এটাকে একটু মুভ করে দিলাম, এখানে একটু মিলিয়ে দিলাম। ওকে, এবারে এন্টার দিয়ে কাজটা শেষ করলাম। সো আমি একটা বিলবোর্ড চেঞ্জ করে ফেলছি, তাই না? ওকে, উই হ্যাভ চেঞ্জ এ বিলবোর্ড। ওকে, তো এইভাবে করে আপনাকে যদি বলা হয় যে আমার পুরো সাইনবোর্ডগুলোকে পরিবর্তন করে দিতে হবে, অথবা এখানে দেখেন এই যে গ্লাসে এটার একটা শ্যাডো পড়েছে, এই জায়গাগুলোকে কিভাবে আমরা ম্যাচ করব, অথবা বিভিন্ন সময় এই যে এখানে এই সাইনবোর্ডটার ক্ষেত্রে আমি কিভাবে কাজগুলো করব। টুলস তো সবাই পারেন, কিন্তু এই কাজগুলো, এই যে যেমন পতাকাও আছে, তার নিচ থেকে সাইনবোর্ডটাও দেখা যাবে, এই জিনিসগুলোকে ম্যাচ করতে গেলে একটা প্রবলেম সবাই ফেস করি। ওকে, আমি ব্যানারটাকে কপি করে রাখলাম, এটাকে আবার পেস্ট করলাম এবং এটাকে ধরে ছোট করে ফেললাম।
এবং এই অংশটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, এবার আমি এই একটা সাইড আগে তাকে অ্যালাইন করে নিলাম, আগে একটা যে কোনো একটা কর্নার, হ্যাঁ এই কর্নারটাকে আমি অ্যালাইন করে নিলাম। ওকে, এবার ঠিক ব্যাপারটা একই, আমরা এডিট, ট্রান্সফর্ম, ডিস্টোর্ট, ডিস্টোর্ট থেকে পয়েন্টগুলোকে ধরে আগে আমি অ্যালাইন করি, এই পয়েন্টটাকে ধরে অ্যালাইন করি। এই ক্ষেত্রে একটু প্রপোর্শনের প্রবলেম হচ্ছে, বাট সমস্যা নেই, আপাতত জাস্ট আপনাদের টুলসটা দেখানোর জন্য আমি করে দিচ্ছি। আপনারা যখন কাজ করবেন তখন তো অবশ্যই সেই রিলেটেড, এই ছবিটা এত ছোটো করা উচিত ছিল না, আমাকে আরও লম্বা রাখা উচিত ছিল, প্রপোর্শন ঠিক রাখা উচিত ছিল। ওকে, কোনো সমস্যা নেই, আমি এটাকে এখানে ছাড়লাম। এবার সমস্যাটা হচ্ছে এটা নিচে যে পতাকাগুলো আছে সেগুলো না দেখালে তো রিয়েলিস্টিক এডিটিং হবে না, তাহলে আমি লেয়ারটাকে হাইড করলাম এবং এই যে পতাকার যে এরিয়াটা আছে সেটাকে আমরা অনেকভাবেই ধরতে পারি। বাট যদি আপনি আরও স্মুথ করে ধরতে চান সেক্ষেত্রে আমাদের যে পেন টুল, এই পেন টুল দিয়ে আমি এখান থেকে এই এতটুকু এরিয়া, তাহলে এইভাবে ক্লিক করে কাজটা আমরা এটা কিন্তু আমরা পলিগোনাল ল্যাশো টুল দিয়েও করতে পারতাম। পেন টুল যেহেতু আপনাদেরকে দেখানো হয়েছে কম, এই জন্য আমি পেন টুল দিয়েই করার চেষ্টা করতেছি। এইখানে একটা লাঠির মতো আছে, ওকে আমি ঠিক এই এতটুকু এরিয়ার একটা শেপ ক্রিয়েট করে বাইরে থেকে এইভাবে করে যেখান থেকে পেন টুল শুরু করেছিলাম সেখানে শেষ করলাম। ওকে, এবার রাইট ক্লিক করে পেন টুলে আমি তো পাথ ক্রিয়েট করছি, এবার এখনো সিলেকশন এরিয়া ক্রিয়েট হয়নি, রাইট ক্লিক করে মেক সিলেকশন, এখানে ফেদার এরিয়া 0 থাকবে, আমি দিলাম এতটুকু এরিয়া সিলেক্টেড। এবার আমি চলে আসি জো বাইডেনের যে ছবিটা আছে সেই ছবিতে। আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে আমি সিলেকশনটা এই দিকে নিয়েছি, নেওয়া উচিত ছিল সিলেকশনটা এই দিকে, ঠিক আছে। ওকে, আমি লেয়ারটাকে আবার আনহাইড করলাম, সিলেকশনটাকে ছাড়লাম কন্ট্রোল ডি দিয়ে এবং কন্ট্রোল জেড দিয়ে আমি একটু আনডু করি। এই যে লাইনটা আমি নিয়েছিলাম এটা এই দিকে না, নেওয়া উচিত ছিল এই দিকে, তাহলে আমি এখন পেন টুল করে ফেলছি। তাহলে কি করতে পারি, পেন টুলের নিচে হচ্ছে কি এই হচ্ছে পাথ সিলেকশন টুলস, পাথ সিলেকশন টুলস দিয়ে কি করতে পারি, পুরোটাকে একবারে ধরা, কিন্তু আমি চাচ্ছি এই কয়টা পয়েন্টকে ধরে রিমুভ করতে, তাহলে আমরা যাব তার নিচে ড্র্যাগ সিলেকশন টুলস। এবার আমি ড্র্যাগ করে এই পয়েন্ট দুটাকে ধরলাম, ডিলিট, এটাকে ধরলাম ডিলিট, এটাকে ধরলাম ডিলিট, এটাকে ডিলিট। এবার আমি আবার পেন টুলে গেলাম এবং এই ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আবার সংযুক্ত হলাম। এবার আমি এই লাইন মতো চলে আসলাম এবং এই পয়েন্টে শেষ করে জয়েন করে দিলাম, এখন এতটুকু এরিয়া সিলেক্টেড। এবার রাইট ক্লিক করে মেক সিলেকশন, ফেদার পরিমাণ 0 থাকুক। এবার আমি জো বাইডেনের ছবিটাতে চলে যাই, এবার ডিলিট দেই, ওই এতটুকু এরিয়া পড়ে গেছে, ফলে উপর থেকে ফ্ল্যাটটা এখন দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি একটু ফেদার দিতে পারতাম, এই যে সাদা সাদা বের হয়ে গেছে, তাহলে বোধহয় একটু ফেদার দিলে ভালো হতো। তাহলে আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে আবার একটু আনডু করলাম, রাইট ক্লিক করে অবশ্যই যে কোনো একটা সিলেকশন টুলসে থাকতে হবে ফেদার অ্যাক্টিভ পাওয়ার জন্য, রাইট ক্লিক করে ফেদার 0.5 ফেদার দিয়ে দিলাম। এবার জো বাইডেনের ছবিটাতে আসি, এবার ডিলিট দেন। এই ক্ষেত্রে ফেদারটা বোধহয় একটু বেশি গেছে, অথবা সিলেকশনে একটু কম হয়ে গেছে, আমার আরেকটু ভিতরে ঢুকে সিলেক্টটা করা উচিত ছিল। কোনো সমস্যা, ডাইরেক্ট শুধু ডিলিট দিয়ে দিলাম। ওকে, তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই ছবির উপর দিয়ে এই যে ফ্ল্যাগগুলো ভাসতেছে, ফলে কি এটা রিয়েলিস্টিক হয়, কিন্তু আমরা হয়তো দেখতে পাচ্ছি যে এই জায়গায় কেমন যেন একটু সাদা সাদা বের হয়ে গেছে। এইটাকে রিমুভ করার জন্য ওই সাদার কারণে মনে হচ্ছে পেছনে একটা কিছু আছে, সেই ক্ষেত্রে আমি এই যে জো বাইডেনের ছবিটা আছে তার লেয়ারে আসি। এবার আমি এখান থেকে আমার ক্লোন স্ট্যাম্প টুল, এটার সাইজটাকে একদম ছোট করি, একদম ছোট, এবং এই জায়গাটাকে ধরে এইটাকে আমি ক্লোন করে দিই। হ্যাঁ, এটা কোন লেয়ারে, আমার ইমেজের লেয়ারে করতেছি, তাই না, ইমেজের লেয়ারে করতেছি ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যেটা উপর থেকে যদি আসে এইখান থেকে ফেদার করলে ওই জায়গাটা তো মিলে যাবে, ফিল হয়ে যাবে। পতাকার লেয়ারটাকেও আমরা উপরে দিয়ে দিতে পারতাম, হ্যাঁ এটাও করা যায়, ডিফারেন্ট একটা ওয়েতে আমরা এটাও করতে পারি। এক হচ্ছে যে ওইভাবে তো রিমুভ করতেই পারি,
আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমি পতাকার এরিয়াটা এই যে পেন টুল দিয়ে সিলেক্ট করতেছি, এই যে পতাকার এরিয়াটা সিলেক্ট করলাম, এটাকে রাইট ক্লিক করে মেক সিলেকশন, ফেদার রেডিয়াস 0, আমরা চলে আসলাম আমাদের এই টাইমস স্কোয়ারের এই ছবির লেয়ারে, এবং এখান থেকে কন্ট্রোল সি সিলেকশন ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি এবং কন্ট্রোল ভি দিলাম, এই যে পতাকাটা চলে আসছে। এই দেখেন পতাকার এতটুকু আলাদা করে নিছি। এডিটিং ডিপেন্ড করে আসলে আপনি কিভাবে এটাকে ফাইন টিউন করবেন, আপনি কিভাবে, এই যে আমি ঠিক জায়গা মতো এটাকে আবার বসাই দিছি। এবার আপনি জো বাইডেন লেয়ারে যান, আর এই যে পতাকার কাটার অংশটা উপরে উঠায় দেন। এখন দেখেন একদম রিয়েলিস্টিক মিলে গেছে। হ্যাঁ, এখন আর কোনো চোখে পড়বে না, একদম মিলে গেছে। ওকে, এই একটা ব্যানার হলো। তো এইভাবে করে এই পুরো ইমেজ থেকে যদি আমাদের কাজ হয় যে পুরো লেয়ারগুলোকে আমাদের বদলে দিতে হবে, সেই ক্ষেত্রে ইট ইজ ভেরি ইজি। আমরা অন্য অন্য কাজগুলো অন্যভাবে পারি, সেগুলো আমরা একটু দেখি আর কি কীভাবে পারি। অনেকগুলো রাস্তা আছে। ট্রান্সফর্ম টুলের এই সব অংশগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন ইমেজের পার্সপেক্টিভ এবং প্রপোর্শন মিলাতে পারি। কপি ইমেজ, এইখানেই বসাবো, কন্ট্রোল ভি পেস্ট, ইমেজটাকে ধরে আমি ছোট করে দিলাম, এই নিলাম। তো এই ব্যানারটাকে আমরা দেখতে পাচ্ছি যে একটু অ্যাঙ্গেল আছে, তাই না? ওকে, আমি শুধু এই মাঝখানের এতটুকুই ওইখানে সেট করব। আমরা চাইলে কিন্তু এটাকে ফেদারটা অপাসিটি কমিয়ে দিয়ে দেখে নিতে পারি যে ইমেজটা কোন অবস্থায় প্রপারলি বসে। ওকে, এইখানে ঠিক আছে। এবার অপাসিটিকে বাড়িয়ে দিলাম এবং আমি এখান থেকে কিছু অংশ কমিয়ে ফেলে দিই, এতটুকু ধরে ডিলিট, এবং এখান থেকে এতটুকু ধরে ডিলিট, ফেলে দিলাম, কোনো সমস্যা নেই। এবার এই হচ্ছে একটা কর্নার, আমরা এখান থেকে সেট করলাম, এবং এবার এডিট ট্রান্সফর্ম, আমরা যদি পার্সপেক্টিভে যাই, পার্সপেক্টিভ থেকে দেখেন পার্সপেক্টিভ টুলস কি ক্রিয়েট করে। এই শেপটা না, এখানে কোনো সমস্যা নেই, এই কাজটা ডিস্টর্টেরই, নট পার্সপেক্টিভ। পার্সপেক্টিভটা আমরা ডিফারেন্ট জায়গায় ব্যবহার করব। আমি আনডু করলাম, আমি এখান থেকে এডিট ট্রান্সফর্ম ডিস্টর্ট দিয়ে আমি এই জায়গাটাকে, এটাই একটু ওই মেটাল ওয়ার্ক আছে এই ব্যানারটাতে, সলিড না, এই ব্যানারটাতে একটু মেটাল ওয়ার্ক করে দেওয়া আছে, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। এবং এইটাকে এই পয়েন্ট, পরিবর্তন করে ফেললাম। আমরা চাইলে এগুলো হুবহু একই ওয়েতেই পরিবর্তন করতে পারি। এই ক্ষেত্রে এই ব্যানারটা যদি ম্যাচ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা রোটেটের একটা বড় অংশ কাজ আছে। এই ব্যাপারটাকে যদি আমরা এইভাবে করি, কপি নিলাম, পেস্ট, এটাকে ছোট করে ফেললাম। এবার এটার অ্যালাইন ধরে আগে এই কর্নার থেকে একটু রোটেট করলাম, এই রোটেট পার্সপেক্টিভ অনুসারে আমরা যদি আরেকটু রোটেট করি, এই হচ্ছে অ্যালাইন। এটা আসলে রোটেট না, এটা হচ্ছে পার্সপেক্টিভ এই জিনিসটা। হ্যাঁ, এটা আন্ডু করে দিলাম, এটা রোটেট না, এটা পার্সপেক্টিভ, ওইখান থেকে ঠিক করতে হবে। বাট তার আগে একটা কাজ করি, আমি পুরো জিনিসটাকে এই ব্যানারটার সমান একটু করে ফেলি এবং এই পয়েন্টটাকে ধরে একটু রোটেট করে দিই। এই আমরা যখনই কোনো ইমেজকে সিলেক্ট করি, দেখবেন ইমেজের মাঝখানে এই যে ছোট্ট একটা পয়েন্ট ক্রিয়েট হয়। এই পয়েন্টের কাজটা কি? এই পয়েন্টের কাজ হচ্ছে কোনো একটা অংশকে যে ধরে আমি এখানে নিয়ে আসলাম, দ্যাটস মিন এই জায়গাটা লক। এখন যখন আমি রোটেট করব, ওইটাকে ধরে সে রোটেট হবে। হ্যাঁ, তো এই জন্য ওই পয়েন্টটাকে আমরা ব্যবহার করি অ্যাজ এ লক পয়েন্ট, একটা অ্যাঙ্করের লক পয়েন্ট হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ওকে, এই যে লক পয়েন্টটা এখানে আছে, আমি এটাকে ডিফল্টের সেন্টারে থাকে এই অবস্থায় নিয়ে আসলাম।
থাকুক। এবার আমি এটার অপাসিটি এটা হাইড করে দিলাম এই লেয়ারটা। এবার আমি পেন টুল নিয়ে এই ব্যানারটার কর্নারগুলোতে আমি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম। এই হচ্ছে ইউএসএ ফ্ল্যাগ আছে এখানে, এই এতটুকু এরিয়া সিলেক্ট করছি। এবার রাইট ক্লিক করে মেক সিলেকশন, এই এরিয়াটা এখন সিলেক্টেড। এবার আমি চলে যাই জো বাইডেনের ছবিটাতে, এবং এখানে ছবিটা একটু ছোট হয়ে গেছে, থাকুক অসুবিধা নেই, এই পর্যন্তই থাকুক। এবার আমি এটার বাইরের টুকুকে ফেলে দিতে চাচ্ছি, তাহলে সিলেক্ট ইনভার্স, ডিলিট, সিলেকশন ছেড়ে দিলাম কন্ট্রোল ডি দিয়ে। হ্যাঁ, ব্যানার এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। এবার এই জায়গায় একটা বড় সমস্যা, যেহেতু এটা গ্লাস, এই অপাসিটিটা এখানে, এটার রিফ্লেকশনটা আমি এখানে দেখতে পাচ্ছি, তাই না? এটা গ্লাস যেহেতু অপাসিটি, এখন এইটাকে মেলানো দরকার। এই আগে প্রথমে এই পুরো বিল্ডিংয়ের যে কালারটা সেটাকে আনা দরকার। সেই ক্ষেত্রে আমরা কাজটা এইভাবে করতে পারি, অনেকভাবেই করা যায়, বাট আমার মনে হয় যে এইভাবে হলে সুবিধা হবে। আমি এই বিল্ডিংটার গ্লাস পার্টটা, আচ্ছা আপনাদেরকে কি একদম মুখ বন্ধ করে রাখছি? ওকে, না আপনাদের খোলাই আছে। এই অংশটাকে থেকে আমি এতটুকু ধরলাম, সরি, এই পয়েন্টটা নিয়ে এই পয়েন্ট পর্যন্ত আমরা একটা পাথ ক্রিয়েট করলাম, এতটুকু একটা পাথ ক্রিয়েট করলাম, এই এতটুকু এটা ক্রিয়েটেড। এবার রাইট ক্লিক করে মেক সিলেকশন, ফেদার 0, এতটুকু জায়গায় আমি কপি করেছি, এবং অবশ্যই এই ছবিটার লেয়ারে আমাকে যেতে হবে, ওই লেয়ারে গেলাম। এবার কন্ট্রোল সি, কপি করলাম, সিলেকশনটা ছাড়বো কি দিয়ে, কন্ট্রোল ডি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই যে বিল্ডিং এর টেক্সচারটাকে আমি কপি করেছি। হ্যাঁ, এবার যদি আমরা নিচের দিকে এটার প্রপোর্শনটা একটু চেঞ্জ হয়, যদি এখানে আমি আরেকটা ব্যানার দিয়ে দিলে এটা দেখা যাবে না, কিন্তু তার আগ পর্যন্ত তো আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে হবে, এটাকে প্রপারলি পেস্ট করে নিতে হবে। হ্যাঁ, এই এরিয়াটা মোটামুটি, আর এই জায়গাটাতে এই যে দেখেন একটা এরিয়া আছে, এই জায়গাটাতে একটা শেড বের হয়ে গেছে। এই কাজটাকে কিন্তু আমরা অন্যভাবে করতে পারতাম। এই এরিয়াটাকে ম্যাচ করার জন্য আমরা আমাদের এখানে স্ট্যাম্প টুল নিয়েছি, স্ট্যাম্প টুল দিয়েও আমরা কিছু কাজ করতে পারতাম, বাট কিছু কিছু ক্ষেত্রে হুবহু ব্যাপারটা ম্যাচ করতো না। হ্যাঁ, হুবহু ম্যাচ করতো না। সেই ক্ষেত্রে আমরা যদি স্ট্যাম্প টুল দিয়ে এইভাবে ধরে ধরে স্ট্যাম্প করতাম, তাতেও কিন্তু করা সম্ভব। স্ট্যাম্প টুল, যে এরিয়া নিব সেই জায়গায় অল্টার চেপে ক্লিক, এবং যে জায়গায় পেস্ট করতে চাই সেই জায়গায় শুধু ড্র্যাগ করে চলে আসে। এখন এই দাগগুলো যাতে এই বিল্ডিং এর বাইরে না চলে যায়, তার জন্য আমরা একটা নির্দিষ্ট এরিয়া ক্রিয়েট করতে পারি যাতে এর ভেতরেই থাকে। তাহলে সেই এরিয়াটা ক্রিয়েট করার জন্য আমরা পেন টুল দিয়ে এই এতটুকু জায়গা সিলেক্ট করলাম, কারণ বিল্ডিংটাতে একটু মজার ব্যাপার আছে, একটা অ্যাঙ্গেল আছে। এই এতটুকু ধরলাম এবং রাইট ক্লিক করে মেক সিলেকশন, ফলে এই ইমেজের এতটুকু সিলেক্টেড। এখন আমি যখন এডিটিং ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এখানে এডিট করব, তখন কোনোভাবেই এর বাইরে কিছুই যাবে না। যেমন আমি ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, এবার আমি একটু বড় করে এখান থেকে ক্লিক করে কালারটাকে সিলেক্ট করলাম এবং এখানে ড্র্যাগ করে যাচ্ছি। যদি আমার সার্কেলটা বাইরেও যায়, তাতে বাইরে কিছুই পেস্ট হবে না। দেখেন, এই যে আমি সার্কেল বাইরে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার বাইরের বিল্ডিংয়ে কোনো টাচ পড়তেছে না। তো আমরা এইভাবে করেও ম্যাচটা করতে পারি। এবং এই কিছু জায়গায় কিছু শার্প দাগ আছে, সেই ক্ষেত্রে আমি আবার ব্রাশটাকে নিয়ে এটার ফেদারের পরিমাণটাকে, হার্ডনেসটাকে কমানোই আছে, আমরা ফেদার লেভেলটাকে একটু ই করে দিয়ে আবার হালকা টাচ করে দিলেই, হালকা একটু টাচ করে দিলেই ফেদারটা মিলে যায়। হ্যাঁ, এরকম শার্প দেখা যাবে না। এই যে শার্প লাইন, এখান থেকে হালকা করে আমরা ম্যাচ করে নিতে পারি, ব্রাশের সাইজটাকে ছোট করে, প্রেশারটাকে কমাই দিয়ে। হ্যাঁ, এগুলোকে আস্তে আস্তে ম্যাচ করতে পারি যাতে এরকম হার্ড লাইন না দেখা যায়। ওকে, তো আমি বিল্ডিংয়ের এই অংশটাকে কপি করেছি। ভালো হতো যদি আমি এই পর্যন্ত এটাকে কপি করে দিতাম, তাহলে খুবই ভালো হতো।
তাহলে আপাতত আমি এখান থেকে অল্টার চেপে এটাকে কপি করে দিলাম, তাহলে আর বিল্ডিংটা আলাদা মনে হতো না। আর এই এরিয়াটা যদি আমি সিলেক্ট করে নিতাম ওই আগের মতো পেন টুল দিয়ে, তাহলে অবশ্যই ওই বর্ডারের বাইরে আর যেতে পারতো না। আমরা এই ফ্ল্যাগের স্টিকটাকে নষ্ট করে ফেললাম, থাকুক, আপনারা বুঝতে পারলেই আমার চলবে, আমার কাজ হচ্ছে আপনারা বুঝুন। ওকে, তো এই গ্লাসটাকে মিলিয়ে ফেলছি। এখন এইখানে আমি এই জো বাইডেনের একটা ছবি দিয়ে দিই এবং সেটাকে এখানে রিফ্লেক্ট করার চেষ্টা করব, লাইক সামথিং। This is a good picture. Copy image, Control V paste, selection tools দিয়ে এটাকে ছোট করে ফেললাম, লেয়ারটা অনেক নিচে আছে তাই অন্যান্য লেয়ারগুলো দেখতে পাচ্ছি, লেয়ারটাকে সোজা উপরে নিয়ে গেলাম এবং এখানে আমি ওই রেশিওতে তার ছবিটাকে আরেকটু ছোট হবে বোধহয়, ওকে, এতটুকু রাখলাম। এবার আমি লেয়ারটাকে হাইড করি এবং এই বটলের যে এরিয়াটা, আমি এই এরিয়াটা অনেকভাবেই সিলেক্ট করতে পারি, বাট আমি পেন টুল দিয়ে অথবা এখান থেকে পলিগোনাল ল্যাশো ক্লিক, সিলেক্ট করলাম, ইমেজের লেয়ারে চলে গেলাম, বাইরের টুকুকে সিলেক্ট করার জন্য সিলেক্ট ইনভার্স ডিলিট, ছবিটা এখানে সেট হয়ে গেল। এবং এটার একটা রিফ্লেক্ট যদি এখানে ফেলতে চাই, যদিও কাজটা একটু জটিল, তারপর আমি এটা একটা কপি করলাম এবং ইমেজ ট্রান্সফর্ম, এটাকে আমি উল্টে দিতে চাচ্ছি, তাহলে ফ্লিপ হরিজন্টাল, হ্যাঁ, কিন্তু উল্টে দিলেও তো হবে না, ওইটার পার্সপেক্টিভটা তো আবার সাথে সাথে পরিবর্তন করতে হবে, তাই না? একই জিনিস যদি আমি ওই পাশে দেই তাহলে তো এটার পার্সপেক্টিভও পরিবর্তন হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমি ওনার ছবিটাকে আগে এই লেভেলে নিয়ে আসি, জানি না এটা কতখানি ম্যাচ হবে, বাট এই ফ্রেমটাও থাকা উচিত ছিল, তাই না? ওকে, যেহেতু গ্লাসের উপরে, সেই ক্ষেত্রে কি আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলে ম্যাচ করে? মাল্টিপ্লাই না, অপাসিটি যদি কমিয়ে দিই, অপাসিটি কমিয়ে দিলাম এবং এটার পার্সপেক্টিভটাকে চেঞ্জ করতে হবে, তাহলে ট্রান্সফর্ম, এখান থেকে আমি পার্সপেক্টিভ নিলাম, এইটাকে ধরে এই যে পার্সপেক্টিভ দিয়ে এটাকে একটু বড় করে দিলাম, এই সাইডটা আমি বড় করে দিলাম। এবার হচ্ছে এখান থেকে আবার ট্রান্সফর্ম থেকে ডিস্টর্টকে নিলাম, ডিস্টর্টকে নিয়ে এটাকে একটু ম্যাচ করে দিই ওই ভবনটার দেয়ালের সাথে, ওকে, কিন্তু এটার চারপাশে একটা বর্ডার ছিল, এটার অপাসিটিটা আমি কমালাম, আর একটু কমাতে পারি, কিন্তু এই যে ফ্রেমের বর্ডারটা যেহেতু আমি নিইনি, এটা সহকারে নিলে ভালো হতো। সেই ক্ষেত্রে এখান থেকে যদি আমি একটা স্ট্রোক নিতে পারি তাতে কি হয় দেখি। এবং এই জিনিসগুলো আপনাদের লাস্ট ক্লাসে দেখাইছিলাম আমি কিভাবে আমরা স্ট্রোক ক্রিয়েট করতে পারি। স্ট্রোকের মুডটা আউটসাইড দিলাম, স্ট্রোকের পরিমাণটা না, এটা ইনসাইডে দিতে হবে, ইনসাইড দিলাম, স্ট্রোকের পরিমাণটা একটু কমায় দিলাম, ওকে চলে, বর্ডারটা বোঝা যাচ্ছে, একটা বর্ডার আছে। এবার ছোট করে দেই, এই যে রিফ্লেক্টটা পড়েছে, হ্যাঁ, এই জায়গাটা বোধহয় আরেকটু উপরে ওঠা উচিত। ইমেজ ট্রান্সফর্ম, ডিস্টর্ট, তো পুরো এই ছবির একটা এনভায়রনমেন্ট, আমরা একটা পরিবেশকে পুরোটাই আস্তে 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 করে
আমরা পরিবর্তন করে ফেলতে পারি আমাদের এখানে যে ট্রান্সফর্ম টুলস আছে তার মাধ্যমে, এবং এডিট টুলের মাধ্যমে আরও কিছু টুলস আছে, যেমন আমি ফাইলটাকে সেভ করে দিলাম। এডিট টুলস এছাড়া আছে আমাদের, আমি আরেকটা নতুন ফাইল ওপেন করি। এছাড়া আমাদের এখানে পার্সপেক্টিভ ট্রান্সফর্মের জন্য লেয়ারটাকে আনলক করব, এডিট না হলে এই অংশগুলো অ্যাক্টিভ হবে না। আমি এখান থেকে ধরে যদি এই অংশটাই ধরি, কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা একটা কপি, এখন এখানে দুইটা আছে। হ্যাঁ, এবার এডিট ট্রান্সফর্ম পার্সপেক্টিভ, হ্যাঁ, পার্সপেক্টিভ টুল। পার্সপেক্টিভ হচ্ছে কি, একটা জিনিসের পার্সপেক্টিভ আপনি বোঝেন যে এই পোর্শন থেকে অন্য সাইডগুলোর যে ব্যবধানটা হয়, এটাকে আমরা পার্সপেক্টিভ টুলের মাধ্যমে ক্রিয়েট করি। পার্সপেক্টিভ টুল ধরে যে কোনো একটা পয়েন্ট ধরে আমরা এইভাবে এটার পার্সপেক্টিভটাকে পরিবর্তন করতে পারি। হ্যাঁ, পার্সপেক্টিভ প্রত্যেকটা জিনিসের যে পার্সপেক্টিভ ব্যাপারটা আছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ। এছাড়া আমাদের এখানে টুলস, আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে ওয়ার্প টুল। ওয়ার্প টুলটা মজার। ওয়ার্প টুলটা হচ্ছে এডিট ট্রান্সফর্ম ওয়ার্প। ওয়ার্পের মাধ্যমে আমরা ইচ্ছে মতো রাউন্ডেড করতে পারি। দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যে কোনোভাবে একটা শেপ। আমরা যখন বিভিন্ন মক আপ তৈরি করি তখন আমরা এই ওয়ার্প টুলটাকে ব্যবহার করি। হ্যাঁ, এই যে ওয়ার্প টুল, আমরা নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এটাকে ওয়ার্পে কনভার্ট করতে পারি। নির্দিষ্ট একটা এরিয়াকে এইভাবে ওয়ার্ক করতে পারি। হ্যাঁ, ওয়ার্ক ব্যাপারগুলো, এই ধরনের টুলসগুলো অনেক ফানি কিছু ওয়ার্কেও আমরা ব্যবহার করি। যেমন অনেক সময় আমরা কাজগুলো করে থাকি, যেমন আমি ইমেজ থেকে এতটুকু কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে একটা কপি আছে, এডিট ট্রান্সফর্ম ওয়ার্ক। এই জায়গাগুলো একটু স্মুথ করে ধরলে এগুলো বোঝা যায়। এরকম অনেক অনেক এডিটিং এর কাজগুলো আমরা এই টুলসের মাধ্যমে, ট্রান্সফর্মের যে টুলসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা দিয়ে করি। আর অনেক সময় এটা হয় যে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ হরিজন্টাল হচ্ছে, আমি এটাকে ফেলে দিলাম। ফ্লিপ হরিজন্টাল ব্যাপারটা যদি বুঝি, তাহলে এটা হচ্ছে, আমরা এখান থেকে একটা শেপ দিয়ে দেখাই। এটা দিয়ে দেখাই, এডিট ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল। হ্যাঁ, ফ্লিপ হরিজন্টাল। আর এরপরে কি আছে, ফ্লিপ ভার্টিক্যাল, উল্টো। এটা ভার্টিক্যাল হচ্ছে এদিকে, আর এইভাবে হরিজন্টালি আমরা ঘুরে দিতে পারি, অপোজিট করা। ফ্লিপ হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এই হচ্ছে হরিজন্টাল আর এই হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল। হ্যাঁ, যে কোনো একটা লেয়ারকে অপোজিট করে ঘুরিয়ে দেওয়া। তো এই টুলসগুলো আমরা অনেকখানি ট্রান্সফর্মের জন্য আমাদের অনেক দরকার পড়ে, এবং সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। এছাড়া রোটেট, ক্লকওয়াইজ, এগুলো তো আছে, এগুলো আপনারা আরও দেখবেন। ওকে, তো এই হচ্ছে এডিটের একটা অংশ। তো আমরা আগের এই ছবিটাতে কাজ করতে গিয়ে, সরি এটা না,
আমরা ওই আগের যে ছবিটা নিয়ে কাজ করলাম প্রথমে টাইম শেষ করে, সেখানে আমরা ফেদারের একটা কাজ দেখাইছি। তো এই ফেদার নিয়ে আমরা এই যেখানে আমরা ফেদার অ্যাপ্লাই করে মানুষগুলোকে ম্যাচ করছি। এই ধরনের ফেদারগুলো মোস্টলি আমরা বিভিন্ন গ্রিন ছবিতে অথবা স্কাই টাইপ জিনিসগুলোতে যথেষ্ট পরিমাণে আমরা ব্যবহার করি, যেমন অনেকগুলো স্কাই অথবা সবুজ মাঠকে মিলিয়ে দেওয়ার জন্য এই ধরনের জায়গাগুলো। ধরেন আমি নাইট রাতের আকাশ, রাতের আকাশের ছবি বা খুবই টাফ। এগুলো সবই আপনার ম্যাক্সে অনেকে তৈরি করে আপলোড করে, মনে হচ্ছে যেন রিয়েলিস্টিক ছবি, আসলে এটা ম্যাক্সে তৈরি করে আপলোড করে দিয়েছি। ম্যাক্স দিয়ে আমরা খুব সুন্দর আকাশ তৈরি করতে পারি, একদম রিয়েলিস্টিক আকাশটা তৈরি করা যায়। হাই রেজুলেশন, সব 5000 6000 পিক্সেল। কপি নিলাম, নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, পেস্ট করে দিলাম। এবার আমি আরেকটা ছবি থেকে সূর্য নিয়ে আসি, কপি নিলাম, পেস্ট করে ফেললাম। এবার এই লেয়ারটাতে আমি একটা মাস্ক ক্রিয়েট করলাম। এবার আমি ব্রাশ নিয়ে, সরি এটা শার্প ব্রাশ, হ্যাঁ, আমরা ব্রাশটাকে নিব ফেদার, এই যে ফেদার সহকারে, যে কোনো একটা ফেদার সহকারে ব্রাশ। এবং ব্রাশের এখানে আমরা অনেক রকম ব্রাশ পাই, এগুলোকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন রকমের ব্রাশ আছে, এই ব্রাশ দিয়ে আমরা সরি আমরা যখনই ব্রাশ নিয়ে কাজ করি খেয়াল করতে হবে আমাদের মাস্ক লেয়ারটা যাতে সিলেক্ট থাকে, হ্যাঁ, মাস্কের লেয়ারটা। ব্রাশটা এটা অনেক ভারী, হ্যাঁ, এইভাবে করে আমরা এই ধরনের জিনিসগুলো যখন গ্রিন এফেক্টে ম্যাচ করি না, তখন আর বোঝাই যাবে না যে এটা আসলে কোথায় আছে। একটু একটু করে কাজ করলে এভাবে আমরা ব্রাশটা ব্যবহার করতে পারি মাস্কের মাধ্যমে। এরপরে আমাদের এখানে আছে পেন্সিল কালার রিপ্লেসমেন্ট। পেন্সিলের কাজ তো আমরা দেখেছি, সরি। এবারে আমি ডিফাইন একটা ইমেজে চলে আসি, এখান থেকে আমরা পেন্সিল কীভাবে ব্যবহার করে, অ্যাজ ইউজুয়াল পেন্সিলের ব্যবহারটা ইলাস্ট্রেটরের মতো এটা হুবহু, বাট এই হচ্ছে পেন্সিল। এবং পেন্সিলেরও অনেক রকম পয়েন্ট আছে, বিভিন্ন রকম শার্প আছে, এখান থেকে আমরা চাইলে এই ধরনের ব্রাশগুলোকেও আঁকার জন্য আমরা যেটা আঁকির জন্য ব্যবহার করি, হ্যাঁ,
এই ধরনের পেন্সিলগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এবং ব্রাশের বিভিন্ন রকম ধরন আছে, এবং আপনারা যারা আর্ট এবং ড্রয়িং নিয়ে কাজ করেন তারা জানেন যে আমরা বিভিন্ন রকম পেন্সিল, বিভিন্ন নাম্বারের তুলি, হ্যাঁ, আমরা যারা ছবি আঁকি, পেন্সিলের বিভিন্ন রকম ধরন সেগুলো এখান থেকে কিন্তু নিতে পারি, এবং সেই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, তুলির বিভিন্ন রকম ধরনগুলো এই জায়গাটাতে দেওয়া আছে, তো সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। ব্রাশের অনেক অনেক রকম ব্রাশ আছে, শিল্পীরা যে ধরনের ব্রাশ দিয়ে আঁকে, এরপরে শার্প ব্রাশ, অনেক রকম ব্রাশ আছে, এগুলো দিয়ে যারা ছবি আঁকে আমরা অ্যানিমেশনের জন্য এই ক্ষেত্রে ব্যবহার করি। ওকে, গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে আমাদের এই টুলসে আমরা এখান থেকে এগুলো দেখবো, সবই দেখবো, জাস্ট আমি কয়েকটা টুলস শর্টকাট বলে যাচ্ছি। ব্লার টুল, এই ব্লার টুলটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, যেমন ব্লার, এই চোখটাকে আমরা দেখেন আমি ব্লার টুল নিয়ে ড্র্যাগ করতেছি, হ্যাঁ, ব্লার, আপনারা দেখছেন যে এই জায়গাটা ব্লার হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় আমরা এটাকে যদি আন্ডু করি, আমি কন্ট্রোল জেড আন্ডু করলাম, ধরেন আমি এই এতটুকু এরিয়াকে রাখলাম, সরি, ইলিপ্টিক্যাল মার্কও নিলাম, এতটুকুকে সিলেক্ট করলাম এবং সিলেকশনকে ইনভার্স করলাম, বাইরেটুকু সিলেক্টেড। এবার আমি ব্লার টুল নিলাম, এই হচ্ছে ব্লার টুল, এবং আমার ব্রাশটাকে বড় করে এবং ব্লারের স্ট্রেংথকে আমরা বাড়াতে পারি। হ্যাঁ, অনেক সময় আপনারা দেখেন যে অনেকগুলো গ্রুপ ছবির ভিতরে সবকটা ছবি ব্লার থাকে, শুধুমাত্র কোনো একটা অংশ পারফেক্ট থাকে। যেমন এই ব্যাপারটা হয়তো এখানে একটু মজা হচ্ছে না, এখানে যেমন এই ফেস টু এখন নর্মাল আছে, বাকি সব ব্লার হয়ে গেছে, এই ব্যাপারটা হয়তো এখানে ভালো লাগতেছে না, এই ধরনের ইমেজে হয়তো আপনার ভালো লাগবে। যেমন নতুন একটা ফাইল ক্রিয়েট করে এটাকে পেস্ট করলাম। মানে আমি কুইক সিলেকশন টুলস দিয়ে এই অ্যাপেলটাকে ধরলাম এবং এগুলোকে ছেড়ে দিলাম। আমি অ্যাপেলটাকে সিলেক্ট করেছি, অ্যাপেলের ডাটাটাকেও সিলেক্ট করি। ওকে, এবার এটাকে আমি একটুখানি ফেদার দেই, ফেদার, এক ফেদার দিলাম। ওকে, এই অ্যাপেলটা সিলেক্টেড, এবার সিলেকশনটাকে ইনভার্স করে ফেললাম, বাইরের দিকে সিলেক্ট। এবার আপনি ব্লার টুল নেন এবং ব্লারের প্রেশার বাড়িয়ে দিলাম। এবার আপনি ঠিক বাইরের জায়গাটাকে ড্র্যাগ করে যান। হচ্ছে ব্লার, হচ্ছে তো। ওকে,
এবং এই ব্লারটা করার জন্য আমাদের ফিল্টারে ব্লার অপশন আছে, ব্লার। এইখান থেকে আমরা ব্লার নিতে পারি, পুরো ছবিটাকে একসাথে ব্লার অ্যাপ্লাই করতে পারি, ব্লার মোড, এবং এখানে ব্লারের বিভিন্ন রকম ধরন আছে, সেই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এছাড়া ফিল্টারে ব্লার গ্যালারি, এখানে আমাদের আছে ফিল্ড ব্লার, ফিল্ড এই হচ্ছে ফিল ব্লার। ব্লারের দিলে ব্লারের একটা পয়েন্ট আসবে, সেই পয়েন্টটাকে ধরে আমরা এই যে দেখেন পুরো অংশটাকে আমরা যতটুকু সিলেক্টেড আছে তার অংশটাকে বাদ দিয়ে বাকিগুলোকে আমরা একদম ব্লার করে ফেলতে পারি। এই যে ফিল ব্লার, হ্যাঁ, একটা অংশকে আমাদের এই যে পয়েন্ট আছে, যেমন আমি এখান থেকে চাচ্ছি এই বাকিটুকু ব্লার হয়ে যাক, হ্যাঁ, এই যে সব ব্লার হয়ে যাচ্ছে, পরিমাণটাকে একটু কমাই দিই, এই, আর এখানে আমি দুইটা ব্লার ক্রিয়েট করছি এবং এটাকে দিয়ে এই জায়গাটাকেও ব্লার করে দিলাম। এই, এবার ওকে দিয়ে দেন। এই হচ্ছে ব্লার, হ্যাঁ। আমরা এইভাবে একটা ছবি থেকে একটা অংশকে আলাদা করে ব্লার করে ফেলতে পারি, এটা হচ্ছে ফিল ব্লার। ওকে, আমি আন্ডু করলাম। এছাড়া এখানে ব্লার টুলের রিলেটেড আরও অংশ আছে, ফিল্টার থেকে ব্লার গ্যালারির ভিতরে আইরিশ ব্লার, একটা নির্দিষ্ট এরিয়াকে ধরে অনেক সময় আমাদের ছবিতে কাজটা করতে হয়, আমরা এই অংশগুলোকে ধরে অন্য একটা জায়গাকে আলাদা করে এই সার্কেলটাকে ধরে আমরা ছোট করতে পারি, একটা নির্দিষ্ট একটা পয়েন্টে নিয়ে যাওয়া এবং সেখান থেকে ব্লারের এরিয়াটাকে একটু একটু করে ছোট করে দিতে পারি আমরা। এই ধরনের টুলসগুলো একটু মেশিনের উপরে ভার ক্রিয়েট করে। এই যে কোনো একটা এরিয়াকে এলোমেলো ভাবে আমরা কোনো একটা ছবিকে সিলেক্ট করে তাকেও ওইভাবে করে আমরা ব্লার করে দিতে পারি। এরপরে আমরা ব্যবহার করি হচ্ছে ফিল্টারে ব্লার গ্যালারি টিট শিফট ব্লারটা আসলে এই ধরনের ছবি যেন না, টিট শিফট ব্লারটা হচ্ছে এটা এই ধরনের ইমেজে আমরা বেশি ব্যবহার করি। দেখে এটাতে হয় কিনা। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, এই কাজগুলো এই টিট শিফট ব্লারের মাধ্যমে তৈরি। যেমন এটাকে ধরলাম, কপি নিলাম, পেস্ট করলাম, ফিল্টার ব্লার গ্যালারি টিট শিফট। এবার এই পয়েন্টার ধরে এটাকে এরিয়াটাকে একটু কমাই নিয়ে আসি, গাড়ির এতটুকু, এটাকে একটু অ্যাঙ্গেল করে দিই গাড়ির দিকে, রাস্তার পরিমাণটা আর একটু ছোট করি। ওকে, এবার ব্লারের পরিমাণ বাড়াই, আর একটু বড় করতে হবে রাস্তার এরিয়াটা। এই যে ব্লারের ফিক্সড এরিয়া যেটা, এইটাকে একটু বড় করতে হবে, এই এতটুকু, এই গাড়ির বাইরে পর্যন্ত আমি মোটামুটি নর্মাল করে দিলাম, আর একটু অ্যাঙ্গেল করে দিলাম। এবার ঠিক আছে, এবার ব্লার করেন, মনে হচ্ছে যেন গাড়ি খুব গতিতে একদম আশেপাশের এরিয়াটাকে একদম ই করে দিয়েছে। টিট শিফট ব্লার, হ্যাঁ, চারপাশটা একদম ব্লার হয়ে যায় এই টাইপ কাজের জন্য।
আর যদি গাড়িকে ব্লার করতে চাই তাহলে তো সেটা আরেকটা এরপরে আছে আমাদের হচ্ছে ব্লার গ্যালারির ভিতরে পাথ ব্লার। পাথ ব্লারটা এটা দিয়ে করা যায়, বাট পাথ ব্লারটা অন্য কাজে খুব বেশি আমরা ব্যবহার করি। যেমন পাথ ব্লারটা নিলাম, এই যে একটা ব্লার ক্রিয়েট হয়েছে এখানে, হ্যাঁ, পাথ ব্লারটা নেওয়ার সাথে সাথে এরিয়াটা যতটুকু থাকবে ওই লাইন ধরে একটা ব্লার সে ক্রিয়েট করবে, হ্যাঁ। এবং এখান থেকে আমরা স্পিডটাকে বাড়াতে পারি, এই হচ্ছে স্পিড, হ্যাঁ। একটা গাড়ির যে আমরা ব্লার করে দেই, এই হচ্ছে স্পিড, হ্যাঁ। একটা গাড়িকে স্পিড বোঝানোর জন্য আমরা চাইলে অনেক সময় দেখা যায় যে একটা পার্টকে স্পিড দেখায়, হ্যাঁ, একটা মানুষ দৌড়ে গেছে তার পুরোটাতে আমরা ব্লার অ্যাপ্লাই করি না, একটা পার্টে শুধুমাত্র ব্লার অ্যাপ্লাই করি, পাথ ব্লার নির্দিষ্ট একটা এরিয়া ধরে। এই কাজটা এইটার চাইতে বেটার হচ্ছে যদি আপনারা এই ধরনের ছবিতে দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। এই ধরনের ইমেজে বুঝতে সুবিধা হয়। যেমন এটাকে কপি করলাম, এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম। এটা পানির ফ্লো। এবার আমি কুইক সিলেকশন টুলস দিয়ে শুধু পানিটুকুকে ধরলাম, হ্যাঁ, এই পানিটুকুকে ধরলাম এবং এটা একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হ্যাঁ, এখানে দুইটা আছে দেখেন, পানির ফ্লোটাকে আমি কপি করছি। এবার ফিল্টার ব্লার গ্যালারি পাথ শিফট ব্লার নিলাম। এবার এই যে পাথের পয়েন্টটাকে আমি ক্রিয়েট করি, অ্যাঙ্গেল দিয়ে দিলাম, দেখেন পানির গতি প্রচুর বেড়ে গেছে, হ্যাঁ। এই যে পানির গতি, হ্যাঁ, ছিল এরকম। এগুলো হচ্ছে পাথ ব্লার, এগুলো আমরা এখান থেকে ব্যবহার করি। এরপরে স্পিন ব্লার, এটাকে বন্ধ করলাম। রিলেটেড ছবি প্রচন্ড ব্যবহার করতে হয়, তারপরে ডিজাইনটা আসলে বোঝা যায়। প্রপার ইমেজে প্রপার এফেক্টে অ্যাপ্লাই না হলে আসলে বোঝা যায় না যে আমি কি কাজটা করতে চাচ্ছি। এখানে আরো বেশ কিছু টুলস আছে। আমরা বাকি যে সময়গুলো আছে এই সময়টাই কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভান্স টুলসগুলো দেখব এবং অপশনসগুলোই বেশি দেখব। কাজ মোটামুটি অনেকখানি শিখে গেছেন, এগুলো ব্যবহার করাটা এখন গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে স্পিন ব্লক, স্পিন করে নেওয়া নির্দিষ্ট একটা এরিয়াতে আমরা অনেক সময় ঘূর্ণ তৈরি করি পানির ভেতরে অথবা বিভিন্ন জায়গায়, হ্যাঁ, এই ধরনের ঘূর্ণগুলোকে তৈরি করার জন্য। যেমন এতটুকুকে নিলাম, স্পিন, হ্যাঁ, স্পিন, এই জায়গাটা ঘুরে গেছে, স্পিন ব্লার। তো এই ব্লারগুলোকে আমরা যথেষ্ট ব্যবহার করি। ওকে, তো এই হচ্ছে ব্লার। ব্লারের অনেকগুলো অপশনস আমরা ওইখান থেকে দেখলাম। এরপরে কি আছে, শার্পেন। আমি এখান থেকে শার্পেন নিলাম। যেমন এই ছবিটা যত শার্প এই ছবিটা তত শার্প না, তাহলে আমি শার্পের ফেদারটাকে বড় করলাম এবং এই জায়গাগুলোতে আপনি একটু ড্র্যাগ করেন, আস্তে আস্তে করে স্মুথ করে ব্রাশটা টানেন। দেখেন আপেলটা অনেকখানি শার্প হয়েছে আগের চাইতে, হ্যাঁ। যেমন এই আপেলটা শার্প না, ব্লার, অথবা এই আপেলটা শার্প না, এটা শার্প, এটা ব্লার। এখানে শার্পেন নিয়ে এখানে শুধু ড্র্যাগ করে যান। এখন দেখেন এই দুটা এবং এটা
অনেকখানি শার্প। হ্যাঁ, এই যে পেছনের আপেলটা অথবা এই আপেলটা, এগুলো এই যে শার্প, তার যে পিক্সেলগুলো আছে পিক্সেলগুলো অনেক উজ্জ্বল হয়ে যায়, এ হচ্ছে শার্পেন। এরপরে আছে হচ্ছে আমাদের স্মুজ। স্মুজের মাধ্যমে আমরা কি করি, একটা জায়গায় একটু পরিবর্তন করে দিই, স্মুজ। হ্যাঁ, স্মুজটা বরঞ্চ আপনি এটা দিয়ে দেখলে ভালো বুঝবেন। ছোট করলাম, স্মুথ। আমরা বিভিন্ন ক্যারেক্টারগুলোতে এই ধরনের, আমরা সরি আপারা রাগ করেন না, আমি মেয়েটার ছবি নিয়েই করতেছি, আসলে এই মুহূর্তে আবার ছবি খুঁজতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, এই জন্য সরি বলে নিচ্ছি। স্মুথ। হ্যাঁ, আমরা এরকম বিভিন্ন রকম এফেক্ট তৈরি করি, অনেক সময় দেখবেন যে খুব ফানি ফানি কিছু ক্যারেক্টার তৈরি হয়, স্মুথ করে দেওয়া। স্মুথ। হ্যাঁ, এখানে বিভিন্ন রকম কালারগুলোকে আমরা একটু পরিবর্তন করে দিই, স্মুথ করে দেওয়া। আপনারা বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার পাওয়া যায় অনলাইনে, এইগুলোকেই এই স্মুথের মাধ্যমে তারা এইভাবে পরিবর্তন করে নিয়ে আসে। হ্যাঁ, স্মুথ কালারকে টেনে একটা শেপের মধ্যে একটু কনভার্ট করে দেওয়া, স্মুথ করে দেওয়া, স্মুথ। ওকে, এই হচ্ছে স্মুথ। এরপরে আমাদের এখানে আছে হিস্টোরি ব্রাশ টুল। আমি হিস্টোরি ব্রাশ টুল নিলাম, ব্রাশের সাইজ বড় করলাম এবং ড্র্যাগ করে যাচ্ছি, আগে যা ছিল আমার ছবিটা সেই অবস্থাতেই ফিরে গেছে, তাই না? যা ছিল সেই অবস্থায় ফিরে গেছে। এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ। তার কাজ হচ্ছে আপনি যখন এটাকে ব্রাশ করবেন, কোন একটা কাজ করছেন, ও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, পেছনে নিয়ে যাবে। যেমন একদম এলোমেলো করে ফেললাম। হ্যাঁ, একদম ছবিটাকে এলোমেলো করে ফেললাম। এই হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। ওইটা নিয়ে ড্র্যাগ করেন, ও করবে কি, আমাকে আন্ডুর জায়গায় পেছনে নিয়ে যাবে। হ্যাঁ, পেছনে নিয়ে যাবে হিস্টোরি। এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। এরপরে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এটাকে মেনটেন করতে হয় বিভিন্নভাবে, বিভিন্ন ছবির জন্য বিভিন্নভাবে করতে হয়। আমরা এই টুলসটা দেখে আজকে শেষ করব। আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এটাকে নেওয়ার পর এটার অনেকগুলো ধরন আছে এখানে। হ্যাঁ, আমি ডেপটাকে রাখলাম, আপনারা সবগুলো অ্যাপ্লাই করে দিবেন। আর অপাসিটি 100 থাকলো, টলারেন্স এরিয়া 100 পিক্সেলে রাখলাম, টলারেন্স থাকুক। এবার দেখেন আপনি কি হয় ব্যাপারটা। আর্ট হিস্টোরি, হ্যাঁ, ব্যাপারটা মনে রাখতে হবে যে আর্ট হিস্টোরি, দ্যাটস মিন আপনি যখন এই ব্রাশটাকে কোনো ইমেজের উপরে ব্যবহার করবেন, সেটার উপরে সে একটা স্ন্যাপ ক্রিয়েট করবে, যাতে মনে হবে আর্ট টাইপ, এই টাইপ একটা এফেক্ট ক্রিয়েট করবে। এবং এই ক্ষেত্রে ব্রাশের সাইজটা ছোট করে নেবেন, তাহলে ছোট ছোট করে কাজ করা যাবে। হ্যাঁ, ব্রাশের সাইজকে ছোট করে নেবেন। এছাড়া আরও অনেকগুলো বিভিন্ন ধরনের ধরন আছে, এগুলোকে আপনার অ্যাপ্লাই করলে আর্ট হিস্টোরি, একটু আর্ট মতো ওয়েল পেইন্ট, কালারগুলোকে একটা পরিবর্তন করে দেওয়া, হ্যাঁ, এই ধরনের কাজগুলো তৈলচিত্রের মতো একটা এফেক্ট ক্রিয়েট করে আমাদের। হ্যাঁ, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। রিয়েলিস্টিক ইমেজকে একটা আর্ট এফেক্টে নিয়ে আসে, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। ওকে, আর হিস্টোরি ব্রাশ টুল তো দেখালামই। হিস্টোরি ব্রাশ টুলের কাজ হচ্ছে পিছনে নিয়ে যাওয়া। ওকে, তো আমরা বাকি টুলসগুলো দেখবো, আর কয়েকটা টুলস আছে সেগুলোকে দেখবো, এরপরে কিছু অ্যাডভান্স কিছু ওয়ার্ক আছে আমরা সেগুলো করব। তো অনেকগুলো টুলস আজকে দেখালাম, এগুলোকে একটু দেখবেন, প্র্যাকটিস করবেন। এবং কাজগুলো করতে থাকেন। স্যার এখন ঠিক আছে, আচ্ছা সব ঠিক আছে। তো
তো কোনো কোশ্চেন আছে ভাই? কোশ্চেনও থাকা উচিত না, কারণ এখন ধুমসে শুধু টুলস দেখা যাব। এখন আমাদের বেসিক যা ট্রেনিং হ্যালো করা। স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সাগর বলছিলাম। সাগর বলেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার মাল্টিপল শেপের মধ্যে কিভাবে একটা ছবি অ্যাপ্লাই করা যায়? মাল্টিপল শেপের মধ্যে, ও সরি, আপনার কোশ্চেনের আগে আরেকটা কোশ্চেন ছিল একজনের অনেকগুলো করছে। শেপের মধ্যে। বলেন আপনি আপনি মাল্টিপল জি, শেপ, জি। মাল্টিপল শেপ বলতে কি ধরনের শেপ বোঝাচ্ছেন? একটু একটা দেন, ছবি একটা দেন আমাকে, তার আগে আমি আরেকজনের প্রশ্নের উত্তর দিই আর আপনি আমাকে শেপটা দেন, কোন ধরনের একটা শেপের ধরন দেন। হ্যাঁ, আমি আরেকজনের একটা প্রশ্নের উত্তর দিই, আপনি আপনাকে আমি একটু বলি। স্যার আমরা যেটা ইলাস্ট্রেটরে করি আর কি, আপনার কম্পাউন্ড পাথ দিয়ে অনেকগুলো শেপ থাকবে, আমি কম্পাউন্ড পাথ করে দেন আমি ক্লিপিং মাস্ক করলে আমার হয়ে যায়। হুম। এখন স্যার আমি সেটা ফটোশপে কিভাবে করব? অনেকগুলো শেপের মধ্যে একটা ছবি কিভাবে আমি দিব? অনেকগুলো শেপের বদলে, যেমন আজকে একজন একটা প্রশ্ন করেছিল যে স্যার আমি টেক্সটের ভিতরে লেখা কি করে দেব? পলিগন শেপ। আচ্ছা দেখাই। স্যার পলিগন শেপ নিলাম স্যার অনেকগুলো আমি। ফার্স্টে আজকে একজন একটা প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমি টাইপের ভিতরে লেখা লিখতে পারি। হ্যাঁ, ওর প্রশ্নের উত্তরটা দিই এবং তারপরে আপনারটা আসছি। আমি টাইপ টুল নিলাম, একটা টেক্সট লিখলাম, টেক্সটের সাইজটা অনেক ছোট, ফন্ট সাইজকে বড় করে নেই। এখন আমি লেখাটার ভেতরে এই টেক্সট ইমেজটাকে রাখতে যাচ্ছি, বাকিটাকে আমি ফেলে দিতে চাচ্ছি। রাস্তা অনেকগুলো আছে, ওয়ে অনেকগুলো। যেমন এই অ্যাপেল লেখার উপরে যদি আমি একটা এরিয়াটাকে, এই লেখার এরিয়াটাকে লেয়ার স্ক্রিনের উপরে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল নিলাম, এবার লেখাটাকে হাইড করে দিই এবং আমি অ্যাপেলের লেয়ারে গেলাম। এখানে যাওয়ার পরে আমি একটা মাস্ক ক্রিয়েট করে দিই। এই যে লেখাগুলো দেখা যাচ্ছে, এটা ওয়ান ওয়ে হতে পারে, ব্যাপারটা সেভ আছে, আপনার ভিডিওতে পাবেন। আবার দেখাই ব্যাপারটা, যেটা হচ্ছে যে আমি টেক্সট নিয়েছি, এই যে একটা নর্মাল একটা টেক্সট লিখছি এবং এই টেক্সট এরিয়াটাকে সিলেক্ট করা। তাহলে লেয়ার স্ক্রিনের উপরে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, টেক্সট এরিয়াটা সিলেক্টেড হয়েছে। এবার লেয়ারটাকে চোখ বন্ধ করে দিলাম, চলে আসলাম অ্যাপেলের লেয়ারে। এবার এখান থেকে একটা মাস্ক ক্রিয়েট করে দেন, ফলে বাড়িটুকু হাইট হয়ে গেছে। এখন যখন আপনি এটাকে মুভ করবেন একসাথেই মুভ হবে, কিন্তু যদি আপনি এই চেইনটাকে না রাখেন, খেয়াল করেন অনেক সময় আপনারা কি করেন, এই যে মাঝখানে একটা চেইন আছে, এই চেইনটাকে আমরা ওকে রাখি না, এই চেইনটা এরকম থাকে না। তখন যদি মুভ করেন তখন দেখবেন যে শুধু আপেল মুভ হবে, লেখার বাইরে শেপটা চলে যাবে। হ্যাঁ, এই যে আমি যেমন এখন লেখা দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো যখন আমি দুটোকে মুভ করতে চাইবো তখন অবশ্যই মাঝখানে এই চেইনটাকে ক্রিয়েট করে নেবো। এখানে ক্লিক করে, ও আগে সিলেকশনে ছেড়ে নেই, তারপর এই যে ক্লিক করলে একটা চেইন ক্রিয়েট হয়েছে। এবার আমরা দুইটাকে একসাথে করে মুভ করতে পারবো, ঠিক আছে? আর এরপরে যেটা, আমি মাস্কটাকে এবার ফেলে দিলাম, এই মাস্ককে ধরে রাইট ক্লিক, ডিসেবল মাস্ক অথবা ডিলিট লেয়ার মাস্ক, চলে যাবে লেয়ার মাস্ক। হ্যাঁ, রাইট ক্লিক করে ডিসেবল মাস্ক অথবা ডিলিট লেয়ার মাস্ক, তাহলে মাস্কটা চলে যাবে। ওকে, এরপরে হচ্ছে মাল্টিপল শেপ। যেমন বললো মাল্টিপল শেপ, দেখি আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, ওকে। এরপরে আরেকটা ইলিপস ক্রিয়েট করলাম, এই একটা শেপ ক্রিয়েট করলাম। আমি লেয়ার সিলেক্ট করিনি, তাই নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। যদি আমি সেম লেয়ার সিলেক্টেড অবস্থায় থাকি তাহলে এইখানে আমি আরেকটা শেপ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এটাকে ডিলিট দিয়ে দিই। এই হচ্ছে লেয়ার সিলেক্টেড। হ্যাঁ, হলো। আমরা দুইটা লেয়ারকে ধরে কি একটা করে দিতে পারি না? কন্ট্রোল ডি দিয়ে আমি এই লেয়ারও ধরেছি, এই লেয়ারও ধরেছি, দুইটা লেয়ারকে যদি একসাথে ধরি, সিলেক্ট পিক্সেল না, এখান থেকে হবে না,
তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন শেপ ক্রিয়েট করছি, হ্যাঁ এখন তো একটাই আছে, এই অবস্থায় আমরা লেয়ারকে যদি একটা করে ফেলি, মার্জ করে ফেলি অথবা মার্জ শেপ দিই, তাইলেও কিন্তু সবগুলো শেপ একটা শেপ হয়ে যায়। এই যে মার্জ শেপ, আগে কটা লেয়ার ছিল, দুইটা শেপের জন্য দুইটা লেয়ার ছিল, এবার দুইটা লেয়ারকে ধরে রাইট ক্লিক মার্জ শেপ, ফলে দুইটা লেয়ারে যতগুলো শেপ আছে একটা শেপ চলে আসে। এই হচ্ছে কি মাল্টিপল, একটা দুইটা তিনটা চারটা শেপ আছে। এবার আমি আপেলের লেয়ারটাতে গেলাম, সরি তার আগে এরিয়াটাকে সিলেক্ট করে নিতে হবে। এই যে শেপের এরিয়াটাকে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, সিলেক্ট পিক্সেল তো হয়নি, এই হয়েছে সিলেক্ট পিক্সেল। লেয়ার স্ক্রিন থেকে ক্লিক, এবার আপেলের লেয়ারে চলে গেলাম, চোখটাকে বন্ধ করে দেই, মাস্ক। এই যে এইভাবে, প্রশ্নটা কে করলেন এইভাবে? জি স্যার, আমি করেছিলাম, ধন্যবাদ স্যার। ওকে, এইখানে একটা জিনিস খেয়াল করবেন, লেয়ারে আমাদের বেশ কিছু অপশন আছে, যদিও এখনো বলা হয়নি, আর অনেকগুলো অপশন বাকি আছে, যেমন একের অধিক লেয়ার। হ্যাঁ, যেমন এই লেখাটা আরেকটা লেয়ারে আছে, আর আপেলটা আরেকটা লেয়ার আছে, দুইটা লেয়ারকে কন্ট্রোল চেপে ধরলাম, রাইট ক্লিক, ও ওইটা তো টেক্সট, আচ্ছা আমি টেক্সটটাকে বাদ দিই, আরেকটা ছবি আনি, ধরি আমি এখান থেকে নিই, আর ছবি নিলাম না, এতটুকুকে কন্ট্রোল আপেলের লেয়ারে গিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ফলে এখানে লেয়ার কয়টা, দুইটা, এই একটা লেয়ার একটা লেয়ার, তো দুইটা লেয়ারকে কন্ট্রোল চেপে ধরলাম, রাইট ক্লিক মার্জ লেয়ার, ফলে একের অধিক লেয়ারকেও আমরা একটা লেয়ারে কনভার্ট করতে পারি এবং শেপকেও কনভার্ট করতে পারি। ভিডিওতে রইলো, একটু দেখেন, আরও অনেক অপশনস বলা বাকি আছে, 5 দিনে আরও অনেক টুলস বাকি, অনেকগুলো টুলস আছে সেগুলো দেখাবো, আর কিছু অ্যাডভান্স অপশনস আছে সেগুলোও দেখাবো। বুঝি? হ্যাঁ বলেন, জোরে বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ওই লেখাটা খুব সুন্দর করে মরুভূমির মধ্যে উঠে এসছে। এই যে একটু আগে দেখাইলাম আজকে, এটার সাথে আমি দেখেছি, এখন টেক্সট আমি দেখেছি, আপনারা যেভাবে করেছেন এটা কি ওরকম মনে হচ্ছে না। এইটার কাজটা দুই রকম করছি। ব্যাপারটা হচ্ছে যে আগেরটা বেশ ভালো ছিল, মরুভূমির মধ্যে আপনি যেটা করেছিলেন। আচ্ছা, যেমন এটাকে ধরলাম, এই লেখাটাকে, এই লেখার এরিয়াটাকে রাইট ক্লিক করে লেয়ার স্ক্রিনে, এটা হচ্ছে লেয়ার স্ক্রিন, লেয়ার স্ক্রিন রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, এরিয়াটা সিলেক্ট করলাম, হাইড করে দিলাম, এবার আপেলের লেয়ারে আসলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এইবার করলাম ম্যানুয়াল ভাবে। এবার আমি কিভাবে করছি দেখেন, এবার করছি এইভাবে, আগেরটা করেছি মাস্ক করে, আর এবার করেছি কপি পেস্ট করে, তো এইটাও একটা শেপ। এখন এই যে দুইটা একসাথে আছে বলে দেখা যাচ্ছে না, এবার আমি উপরের লেয়ারটাতে নিয়ে যদি একটু অ্যাম্বুশ অথবা এফেক্ট অ্যাপ্লাই করি, তাহলে একটু ব্যাপারটা বোঝা যাবে। এটা কি দিছি, ইনার লেভেল না, অ্যাম্বুশ দিলাম, অ্যাম্বুশ, একটা ড্রপ শ্যাডো দিলাম, এই যে এখানে একটু ফুলে উঠতেছে, অপাসিটি কমাই দিলাম, সাইজকে একটু বাড়াই দিলাম, এই যে, হ্যাঁ ওই কাজটাই এটা করছি, লেয়ারের থেকে কিছু পিক্সেলকে কপি পেস্ট করে। আর একটু আগে করেছিলাম ইয়ের উত্তর দিতে গিয়ে, সেটা হচ্ছে মাস্কিং করে। তো আমরা যে এইভাবে কাজটা করতে পারি, এই যে একই ছবি, এই যে কপি পেস্ট করে শুধু বসায় দেওয়া, ঠিক আছে, একই ছবি, ওই মরুভূমিতে এই কাজটাই করেছি। এরপর এটা শ্যাডো ট্যাডো দিয়েছি, মনে হচ্ছে যেন ফুলে ফেপে উঠছে। আরে ভাইয়া ক্লিয়ার না, ক্লিয়ার না? আচ্ছা, মরুভূমিতে যেতে হবে আমাকে আবার, আচ্ছা আবার মরুভূমিতে যাচ্ছি। দুই দিন ধরে শুধু মরুভূমির উপরে, মিশরের উপরে একটু ভিডিও টিডিও দেখতে দেখতে এখন কদিন ধরে মরুভূমির মধ্যেই আছে। এই নিলাম, এখানে আমি একটা টেক্সট লিখলাম, ফন্ট সাইজটাকে এইখান থেকে ছোট করি, তাতেই হবে। ওকে, লেখাটাকে এখানে নিলাম, এখান থেকে কোনো একটা কিছু একটা ঝামেলা তো হয়েছেই। এবার আমি টেক্সটের লেয়ারে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, এই এরিয়াটা সিলেক্টেড, এবার টেক্সটের লেয়ারটাকে হাইড করে দিলাম। এবার আমি ডেজার্টের লেয়ারে আসলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি,
ফলে আমরা দেখতে পাবো এখানে ওই অতটুকু জায়গা কপি পেস্ট হয়ে আছে, এই যে নতুন একটা লেয়ারে কপি পেস্ট হয়েছে, কিন্তু দুইটা ছবি একসাথে থাকাতে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে এই লেখার লেয়ারটা কপি পেস্ট হয়েছে। এবার এটাতে আমি একটু ড্রপ শ্যাডো অথবা অ্যাম্বুশ দিলেই ব্যাপারটা ফুলে ফেপে উঠবে, তখন বোঝা যাবে যে এটা আলাদা। এটা আমরা আউটার গ্লো না, আমরা এখান থেকে ড্রপ শ্যাডো নিলাম, এই যে হ্যাঁ, এখান থেকে শ্যাডো বের হয়েছে, অথবা এর সাথে যদি আমি আরো অ্যাম্বুশ দিলাম, হ্যাঁ এই যে ব্যাপারটা, ঠিক আছে আপা? থ্যাংক ইউ। এই ইমেজ থেকেই কপি করা, মাস্কিং না, এই ইমেজ থেকেই কপি করা। যেমন এতটুকু জায়গা আমি টেক্সটের মাধ্যমে করছি, বাট আমরা চাইলে অন্য অন্য শেপের মাধ্যমে কপি পেস্ট করতে পারি। যেমন আমি এই রাউন্ডেড রেক্টেঙ্গেল অথবা ইলিপ্স নিলাম, এক্সকিউজ মি ভাইয়া, এই ইমেজের উপরে আমি আরেকটা ইমেজের মধ্যে কি লেখাটা এখানে অ্যাডজাস্ট করতে পারবো? আরেকটা ইমেজ এনে লেখাটা কি ওর মধ্যে অ্যাডজাস্ট করতে পারবো? যেমন আকাশের মাঝখানে লেখাটা থাকবে। আকাশের মাঝখানে আসলে দুইটা ইমেজ হলে দুইটা ইমেজকে একসাথে, আগে দুইটা ইমেজকে একটা এক লেয়ারে কনভার্ট করতে হবে, আগে দুই ইমেজকে, ঠিক আছে? দুই লেয়ারে দুইটা ইমেজকে একটা লেয়ারে এডিট করে কনভার্ট করে নিতে হবে, একটা লেয়ার করতে হবে, তারপরে সেখান থেকে কপি করে পেস্ট করে নেওয়া, কারণ নাহলে তো দুইটা ভাগ থাকবে না। যদি আপনি এই জিনিসটা একদিন দেখিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে প্রশ্নটা আবার করেন, আরেকবার তোকে ডিটেল দেখাবো, আজকে আর পারবো না, 5টা বেজে গেছে, আমার পরের ব্যাচ অলরেডি বসে আছে, ঠিক আছে? নেক্সট ব্যাচে আরো যেগুলো প্রবলেম আছে নেক্সট ব্যাচে উত্তর দিব, ঠিক আছে? তো আজকের কথা বাড়াতেই পারলাম না, 3 মিনিট সময় আছে। স্যার আমার তো আরো সব কোয়েশ্চেন আছে কিছু স্যার, এগুলো নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসে নোট করে রাখবেন, প্রথমেই করবেন, হ্যাঁ? আমার 3 মিনিট সময় আছে, 10 মিনিট ব্রেক লাগবে, আবার 5টা ব্যাচে একটা ব্যাচ আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে শুরুতেই কোশ্চেনগুলো করবেন, ভালো থাকেন সবাই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।